সমাজে যদি পুরুষ ছাড়া মা মেয়ে থাকে তাদের কিভাবে মানে কোণঠাসা করা যায় ভাইয়া, সব কিছুই মানে আমাদের বলা হয়েছে আমার আম্মুরে। এক নজরে আমার দিক তাকাই ছিল। মানে আমার আজও মনে হয় যে ও চোখটা আমার দিকেই তাকায় আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। সবসময় যেভাবে শুরু করি এই কথাগুলো খুব কমন, বরাবরের মতোই দোয়া এবং শুভকামনা। হয়তো এই গল্পটা কারো কারো জীবন বোধকে পাল্টিয়ে দেবে। চলুন, কে আছে আমার সঙ্গে তার সঙ্গে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটা একটু বলেন প্রথমে। আমার নাম সেতু। সেতু। সেতু বয়স কত? আমার 20 বছর। আমার জন্মজনা শেরপুর। শেরপুর। হ্যাঁ। শেরপুরে ওখানেও কি এখন গ্রামের বাড়ি আছে? গ্রামের বাড়ি। কোথায় গ্রামের এটা? বাড়ি ভায়াডাঙ্গা। ভায়াডাঙ্গাতে। শ্রীবুদ্ধি। ওই এলাকার চেয়ারম্যান কে এখন? ওই এলাকার চেয়ারম্যান মাসুদ। মাসুদ সাহেব। আব্বু কি করতো মানে যুদ্ধের পর বলছে যে যুদ্ধের পর যখন থেকে আমি বুঝতে শিখছি যে কাজ করে মানে টাকা উপার্জন করে খাইতে হবে, তখন থেকেই আব্বু কাজ করে। পড়াশোনার কোনো পাইনি আব্বু। আচ্ছা, মানে একেবারে কি কৃষক মানুষ ছিল? একদম কৃষকও না, মানে কাজ করতো, মানে দিনমজুর বলা যেতে পারে। যাওয়ার পরে আম্মু একটু কালো, আমার আম্মু একটু কালো, আব্বু আবার মানে একটু ফর্সা ছিল। তো এর মধ্যে আরো একটা ছিল যে আগে 1 বছর 2 বছর পরই মানে বাচ্চার একটা থাকতো যে বাচ্চা হতেই হবে এখন। আমার দাদি বলতো আর কি, আমার দাদি আশেপাশে যে আমার আরো দাদিরা ছিল, দাদির বোন। আচ্ছা, মানে সেই সময় বিয়ে হলে বেসিক্যালি যেটা হতো যে বাচ্চা কেন হচ্ছে না, 6 মাস 1 বছর পরে এই বিষয়গুলো। তো হঠাৎ করে 3 বছর পরে এই কথা উঠে যে কেন বাচ্চা হয় না, কেন ওইদিকে চলে যায়, আমার ছেলেরে হাত করে নিচ্ছে, মানে এরকম টাইপ। তো এরকম কথাবার্তা অনেক বাড়তে থাকে আস্তে আস্তে, যে কেন বাচ্চা কাচ্চা হচ্ছে না, পুরো আশেপাশের পুরাটা এলাকা জুড়ে এই কথা ছড়াই গেছে বলতে মানে বলে না যে একজনের সাথে একজনের গল্প করতে এসে যে এর তো বাচ্চা হয় না, এর বউয়ের তো বাচ্চা হয় না, আর হবেও না, 3 বছর হয়ে গেছে, কালো বউ। তো আব্বু কানে নিত না এইসব কথা, যে বলবেই, বলার কথা। আমি কিন্তু মুখ বন্ধ করাইতে পারবো না। আম্মুরা শুধু বলছে যে আমি কিছু বলি না, তুমি কেন করবা, তোমার তো কিছু ভাবার মাথা ঘামানোর দরকার নেই, আমি ঠিক থাকলে সবাই ঠিক। পরে আমাদের নানির বাড়ির পাশে একটা ভাই, আম্মুরা ভাইটাকে মানে আমি মামা ডাকতাম, উনি বললো যে উনার একটা গরুর গোয়াল দিছে, অনেক বড় গরুর গোয়াল দিছে শেরপুরে। আচ্ছা, শেরপুরে তো অনেক 2-3 জন লাগবে, কর্মচারী লাগবে দেখাশোনা করার জন্য। এটা তোমার জন্মের আগে? আমার অনেক আগে। আচ্ছা। তো আমি চলে যাই, শেরপুরে চলে যাই। 600 টাকা বেতন হয়েছে, কি হয়েছে, মানে আস্তে আস্তে বাড়বেই। মাসে 600 টাকা বেতন? মাসে 600 টাকা বেতন। আব্বু চলে এসে শেরপুর থাকলো, শেরপুর গৌরীপুর নামে একটা এলাকায়। আচ্ছা। ওরাই থাকার ঘর দিল। ওরা কি হয় আপনার বাবার? কিছু হয় না, সম্পর্কে কিছু হয় না, এমনি ডাকতো মানে ভাই। তো ওই কাকা আবার বলতো মাঝে মাঝে আরেকটা বিয়ে কর। আপনার বাবাকে বলতো? আমার বাবাকে বলতো যে এটা দিয়ে চলবে না, আরেকটা বিয়ে কর। জি। এই কথা দাদিও বলতে থাকলো, আশেপাশের লোকজন আব্বুর সাথে যে কাজ করতো শেরপুরের মানুষজন এসব বলতো, কিন্তু আব্বু কখনোই শুনতো না। আব্বু আম্মুরে বলতো যে এগুলা কখনো কানে নিবা না। আমি পাল্টা উত্তর দেই না, দিলে একটা কথা 2টা কথা তর্ক হবে, আমি একসাথে কাজ করি, কিন্তু তোমার কানে নেওয়া যাবে না। আমি যেহেতু কানে নিই না, তুমি কেন কানে নিবা? তোমার কি আমার প্রতি এইটুকু বিশ্বাস নাই যে আমি কিছু করতে পারি, মানে কি মানে হবে আল্লাহ ভরসা, এরকম বলতো যে আল্লাহ ভরসা। মানে আমার আম্মুর থেকে আব্বুর বেশি ছিল, কনফিডেন্টটা বেশি ছিল। আর বলতো যে বিয়ে তো একবারই করে মানুষ, বিয়ে বারবার করে না। আচ্ছা। না হলে কি আমরা 2 জন থাকবো। আচ্ছা। 9 বছর পরে আম্মু হঠাৎ করে শরীর খারাপ, ডাক্তারের কাছে গেছে। তারপর মানে শিওর হয়েছে যে আমি মানে বাচ্চা পেটে আসছে। ওকে মাশাআল্লাহ। হ্যাঁ, আমি মানে আমার কথা বলে মানে একটা জিনিস আমরা বুঝতে পারছি ওর কথা শুনে যে ও কতটা কাঙ্ক্ষিত চাইল্ড, ওর বাবা মায়ের প্রথম সন্তানও, এবং সেটা কি পরিমাণ কাঙ্ক্ষিত ছিল ওর মায়ের জন্য। হ্যাঁ, সংসার টেকে না এরকম একটা অবস্থায় চলে গিয়েছিল ওর মা। তারপর অনেক খুশি ছিল, অনেকগুলা মিষ্টি নিয়ে, মানে যারা বলছে যে বিয়ে কর অথবা এটা যে চলবো না, সবার কাছে মানে মিষ্টি পাঠাইছে। পরের দিন গ্রামে গেছে, গ্রামে গিয়ে পুরা গ্রাম রে জানাইছে, মানে একজন রে বল, হ্যাঁ আব্বু
একজনের বলে তো পুরা গ্রাম হয়ে যায়, আমাদের গ্রামটা কিন্তু এরকম। সে সবার কাছে গিয়ে জানে। হ্যাঁ, মানে একজনের বলা হয়েছে, মানে বিষয়টা তুমি পেটে আসার পরেই যেরকম জানাস নাকি দুনিয়াতে আসার পরে? পেটে আসার পরেই। পেটে আসার পরে দুনিয়া, হ্যাঁ। মানে অবস্থাটা বুঝেন যে পেটে একটা আসার হচ্ছে পেটে আসার পরে কিছুই বলা যায় না। দেরিও করে নাই, আম্মুরা যে ডাক্তার নিয়ে গেছে না, আসার সময় কাজ করছে। আজকে এটা হতে পারে খুবই ন্যূনতম একটা বিষয়, বলার মতো বিষয় না, কিন্তু গ্রামীণ সমাজে কোনো একটা মেয়ে বিয়ে হওয়ার পরে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ যারা আছে তার গায়ে যখন এ ধরনের তকমা লেগে যায়, তার জীবনযাপন কিন্তু অনেক কঠিন হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়। তো সেই জায়গাটি থেকে আপনাদেরকে চিন্তা করতে হবে আজকের গল্পটা। তারপর কি হলো? আল্লাহ খুশি হয়ে আমার মেয়ে দিছে। নিশ্চয়ই। আব্বু চলে আসছে, মানে আচ্ছা। তার মধ্যে আব্বু বলে যে আল্লাহ অনেক খুশি ছিল ওই দিন বৃষ্টিও হইছো, তুমিও হইছো, মানে আল্লাহ মাশাআল্লাহ। খুশি হলে বৃষ্টি হয়, আল্লাহ তারপর খুশি হলে বৃষ্টি হয়, আল্লাহ খুশি হলে মেহমান পাঠায় বাসায়, আল্লাহ খুশি হলে মেয়ে দেয়, কন্যা সন্তান দান করে। তিনটা জিনিস। হ্যাঁ, তো বললো আল্লাহ অনেক খুশি আছিল ওই দিন, কারণ তুমি হইছো, বৃষ্টিও হইছে। আমার নানি বলতে পারে যে এরকম খুশি আমি দেখি নাই, সেতুর বাপ ডাকে এদিকে, যে সেতুর ব্যাপারে এরকম খুশি আমি জীবনেও দেখি নাই। মাশাআল্লাহ। মানে তোর জন্মের সময় যেরকমটা হয়েছিল এরকম বলে। তো সারাক্ষণ আমার নিয়েই থাকতো, দেখা গেছে যে আম্মুর কিছুই করা লাগতো না, বেশিরভাগ সময় আব্বুই থাকতো। হয়তো ওই গরুর গাছ শেষ করে আমার নিয়ে পুরা এলাকা ঘুরতো, সবাই দেখাইতো আমার মেয়ে এটা করতেছে, আমার মেয়ে আজকে এটা করছে, মানে গল্প গল্প বলতো, সবাই এটা গল্প শোনাইতো। তুমি কি তোমার ফ্যামিলির অভাবটা বুঝতা, যে তুমি চাইতা সঙ্গে সঙ্গে সেটা পাওয়ার মতো অবস্থা তোমার বাবার নাই? ওই বয়সে কি বুঝতা ওই না, জিনিসটা? ওই বয়সে বুঝতাম না, তুমি পাইতা সমস্ত কিছু? সবকিছু হইতো। অনেক আদরের সন্তান। প্রথম যখন নার্সারি ফাইনাল পরীক্ষা হয়, মানে 1-এ ওঠার জন্য, ফার্স্ট 2 জন হয়, আমি হই আর একটা মেয়ে হয়, ওই আমার বেস্ট ফ্রেন্ড, মানে ছোটবেলার। তো ফার্স্ট হইছে, আমার সামনে ডাকতেছে, সবাই দেখছে সেতু সেতু আসো, আমি তো বুঝতেছি না আমি কেন সামনে যাবো, মানে আমি বুঝিই নাই বিষয়টা। পরে আমাকে নিয়ে যাওয়ার পরে একটা বই দিছিল, ওই মুক্তিযোদ্ধাদের 6 মুক্তিযুদ্ধ নিয়ে লিখে ছোট একটা বই দিছিল। অনেক খুশি, মানে আমি তো খুশি হয়েছিলামই। আব্বুরা বলছে, আব্বু দেখো আমি এটা প্রথম হয়েছি। প্রথম হওয়ার পরে আমারও দিছে, শাওনেরও দিছে, মানে আমার যে বান্ধবীটা ছিল শাওনেরও দিছে। পরে বললো, আম্মুরে দেখায় বললো, দেখছো আমার মেয়ে একদিন দেখো অনেক বড় হবে, এখন থেকেই ওর পড়াশোনা অনেক ভালো, সবাই ওর নিয়ে সুনাম করে। কেবল ক্লাস 1-এ পড়ি, মানে ওই সময় এইসব কথাবার্তা। তো ক্লাস 5-এ আমি বৃত্তি পরীক্ষা দেই, আব্বু দিয়ে আসতো, মানে আমি জানলা দিয়ে দেখতাম আব্বু আছে কিনা। যা আমার সবগুলা পরীক্ষাতে জানলা থাকতো, আমি কেন জানি মানে পড়ে যাইতো, জানলা একটা থাকতোই আমার পাশে, আর ওইটা দিয়ে আব্বুরে দেখা যেত। মানে আমি তাকায় দেখতাম আব্বু নাইলে আম্মু আছে, আব্বু আবার হাত দিয়ে বলতো আসি আসি তুমি লেখো, এরকম করে ইয়া দিত। মানে আমার তখন ভালো লাগতো যে না আব্বু আছে, আমি লেখা শুরু করি। আমি ক্লাস 8-9 পর্যন্ত পুতুল খেলছি। মানে আমি মনে হয় যে একটা বিষয় নিয়ে মার খাইছি এটা হলো পুতুল খেলা আম্মুর কাছে। আম্মু কি করতো, পরীক্ষার সময় আসলে পুতুল সব খাটের নিচে রাখতো তালা দিয়ে, আর বলতাম যে 1 ঘন্টা খেলে আবার পড়বো। আমি 1 ঘন্টা খেলার পর যে কি মনোযোগ পাবো তুমি জানো না, এরকম ভাবে বলতো। কিন্তু দিত না, ওই পরীক্ষা পর্যন্ত ওয়েট করতে হইতো, কবে পরীক্ষা শেষ হইতো। রাতে ঘুমানোর আগেও আমি বলতাম যে পরীক্ষাটা শেষ হোক, আমার পুতুলগুলো বের করে দেখ। আম্মু মাঝে মাঝে বলতো যে স্কুলটা চেঞ্জ করতে হবে, এই স্কুল। আমি বললাম না, আমি স্কুল থেকে কোনোখানে যাবো না, মানে আমার তো মন বসে গেছে এইখানে। কিন্তু তখন এতটা বুঝতাম না। কিন্তু আব্বুর মানে যখন বেতনের সময় আসতো তখন মানে বলতো যে স্কুলটা আসলেই বেশি টাকা নেয়। মাঝে মাঝে বলতো থাক ব্যাপার না, মেয়ে যদি ভালো পড়াশোনা করে টাকা আর কি, টাকা এক সময় না এক সময় হবো, মেয়ে আমার চাকরি করে টাকা ইয়া করবো, সব দিব। তা আমার বলতো দিবি না আমি কই না আমি দিব না। এরকম বলতাম যে না আমি দিব না, তোমাকে খুব দূরে অনেক দূরে যাইতে হবো, মানে এই কথাগুলো সব সময় আব্বু বলতো। ওই আব্বু কি, আমার অভ্যাস কি ছিল, আমি রাতের বেলা হাতে ভাত খাইতাম না, আব্বুর হাতে ভাত খাইতাম। মানে আব্বু ঘুমায় পড়তাম একদম ঘুম, আব্বু আসলে আমার মানে মনে হইতো এই তো আব্বু আসছে, ফুল এনার্জি, মানে আব্বু কি আনছো দাও তাড়াতাড়ি আগে খাই, এরকম টাইপ। তো আম্মু বলতো এই যে উঠে গেছে, বাপরে জ্বালাবো, এরকম বলতো। যে আর খাওয়াই তো, আর এগুলো বলতো। মানে ওই যে বয়সের গল্প বলছে, তার মানে ওর পৃথিবী মানে হচ্ছে ওর বাবা, এটা ব্যাপারে একেবারে কোনো সন্দেহ নাই। যখন মানে ক্লাস 9-10-এ উঠছি তখন মনে হয়েছে আব্বু তো ঈদের মধ্যে একটা পাঞ্জাবিও কিনে নেই। মানে আমার দেখায় আব্বু বা আম্মু কোনো ঈদে নতুন জামা কাপড় নেই, কখনোই না। আমারই দিছে, আমার তো ঈদের আগেই 2-3 জোড়া দিয়ে দিছে। তো পরীক্ষাগুলা খুব কষ্ট করে দিছি, মানে আমার খুব কষ্ট হয়ে গেছে, আব্বু নাই আম্মু নাই, মন মরা ভাবে দিছি।
দিছি ভালোই হয়েছে, ম্যাথ পরীক্ষাটা একটু খারাপ হয়েছিল আমার। হুম ম্যাথ পরীক্ষায় আমি কোশ্চেন হাতে নিয়ে মানে আমার কাছে মনে হয়েছে যে কেন আমি আগে থেকে পড়া শুরু করলাম না। আর কোনো পরীক্ষায় মনে হয় নাই, কিন্তু ম্যাথ পরীক্ষায় মনে হয়েছে যে কিন্তু এখানে তো আসলে তোমার কোনো কিছু করার ছিল না, কারণ তোমার না, বাবার সামর্থ্য ছিল না। সামর্থ্য ছিল না। কিন্তু তখন আফসোস হইতেছিল যে দরকার ছিল, কারণ আমার ম্যাথ পরীক্ষা খারাপ হয়ে যাবে। আমি কোশ্চেন হাতে নিয়েই আমি এটা বুঝতে পারছি। নতুন ভাই আসলো, ভাইয়ের খাওয়া দাওয়া, দুধ, তারপর আম্মু অসুস্থ থাকে প্রায়ই, হুম আমার পড়াশোনা, আমার কলেজে ভর্তি করতে হবে, ভালো কলেজে, এইসব দিক দিয়ে আব্বু খুবই ছিল। কিন্তু আব্বু বলতে যে না আমি পারবো, হুম তুমি করে যাও, কষ্ট হবে একটু, কিন্তু তোমার তো আর কষ্ট দিচ্ছে না, তুমি শুধু পড়বা, রাইট। তুমি শুধু পড়বা, তোমার এসব চিন্তা করতে হবে না। কিন্তু চোখের সামনে যখন এইসব দেখতাম তখন চিন্তা এসে করতে এমনি যে এত কষ্ট করতেছে, আমি একটু পড়ি। কিন্তু পড়তে গিয়ে দেখতাম কি এগুলো মাথায় মানে প্রাইভেট ছাড়া ঢুকতেছে না মাথায়। চেষ্টা করতাম কিন্তু পারতাম না, মানে একটুর জন্য এ প্লাস হলো না। এ প্লাস আসলো না। আমার কাছে দুনিয়াটা ভাঙে পড়ছিল ভাই, মানে একটুর জন্য সহ্য করা যায় না। হয়তো এ আসতো তাহলে একটা কথা যে না আমি অনেক খারাপ করছি। তুমি তো প্রাইভেট পড়তে পারোনি, কারো কাছ থেকে সাপোর্ট পাওনি, সাপোর্ট যতটুকু পাইনি। পাওয়ার পারছো নিজে নিজে হ্যাঁ, করছো, সায়েন্স থেকে না? সায়েন্স থেকে। হুম পরে মানে মন খারাপই করলো আব্বু একটু, যে তুমি কোচিং করলা। আমি বললাম যে আব্বু হয়তো আমি পড়ি নাই, দোষ আমি নিলাম যে না আমি হয়তো পড়ি নাই, মানে বাবাকে বুঝতে দিলে না যে বুঝতে দেই নাই। আলটিমেটলি হ্যাঁ, ফেইলিওরটা কোন আবার জায়গাতে। বললাম যে একটা প্রাইভেট দিলে ভালোই হইতো, থাক পরের বার ভালো করবো। কিন্তু মনের মধ্যে একটা আছে যে একটুর জন্য পাইলাম না, ওই এটা খচখচানি যেটাকে বলে। কিরম যেন লাগতেছে যে আমার পিসের জন্য এ প্লাস পাই গেল। শেরপুর কলেজে চয়েস দিলাম, শেরপুর কলেজে ভর্তি হইলাম, সরকারি কলেজ, কোনো খরচ লাগে না। আব্বুরে বললাম কোনো খরচ লাগে না, ওইখানে ভর্তি করে দাও, আর বাইরে করাতে গেলে অনেক টাকা লাগে। আমি তো বুঝি, মানে তখন সংসারে ইয়া খুবই খারাপ, কিন্তু আব্বু বুঝতে দেয় না। হুম আব্বুর মুখে সবসময় হাসি, এত যে দুশ্চিন্তা, আব্বুর মুখে সবসময় হাসি। আম্মু শুধু মানে বসে থাকতো, চিন্তা করতো, এদিক দিয়ে শরীর খারাপ আমার, আম্মু চিন্তা করতো শুধু। আব্বু বলতো হয়ে যাবে হয়ে যাবে, কিছুই হবে না, হুম হয়ে যাবে, এত টাকা পয়সা দিয়ে কি হবে, সুখ আছে তো আমার সংসারে, এরকম করে বলতো। এদিক দিয়ে হঠাৎ করেই আমার ভাই অসুস্থ হয়ে গেল, সাথে সাথে গিয়ে সরকারি হাসপাতাল, স্যালাইন শেষ পুরা, মানে আশেপাশে যা দোকান ছিল সবখানে দেখা হয়ে গেছে, কোনো স্যালাইন পাওয়া যাইতেছে না। পরে বাধ্য হয়ে সরকারি হসপিটালে নেই। তখন একটু আব্বু একটু অসুস্থ ছিল, যে ঠান্ডা ঠান্ডা ছিল। তা আব্বুরে বললাম যে সরকারি হাসপাতালে ডাক্তারগুলো তো ভালো হয়, চলো দেখাই। হুম আমি আর তুমি নেমে যাই, ওরা চলে যাক বাসায়। হুম লাগবো না লাগবো না, মানে আব্বু যাই হয়তো, মানে পাত্তা দিত না। পাত্তা দিত না। ওই একা একা না পাই না খাইতো, জ্বর হইলে ঠান্ডার ওষুধ একা একা এনে খাইতো। আবার ওই ওষুধের দোকানে আমি যখন যাইতাম বলতো তোমার আব্বু কিন্তু এটা নিয়ে গেছে, দেখো কি হয়েছে। উনি কিন্তু বলে না। আমি এসে যখন দেখতাম তোমার কি হয়েছে, তুমি আমার বলো না কেন, তুমি কি বেশি বুঝো, তুমি নিজের পড়াশোনা ইয়া দাও, এরকম মানে উল্টা আমার এই ফাফর দিত আরো। কিন্তু ওনার যে কি হয়েছে এটা বলতো না, কখনোই বলতো না। করার পরে আব্বু ওই উনাদের কাজে ঢাকায় আসছিল কয়দিনের জন্য। আচ্ছা ঢাকায় আসছিল, ঢাকায় আসার পরে আমি শুনছি যে ঢাকায় জ্বর আসছে আব্বুর, ওকে জ্বর আসছে ঠান্ডা। তো এই কথা বলবো না, ঢাকায় আসছে, ঢাকায় তো আরো ভালো ডাক্তার আছে, হুম এই কথা তো মানে কাউরে তো জানাবো, কাউরে জানায় নাই। হুম 4-5 দিন থাকছে, থাকার পরে বলছে যে না আমার এখানে আর মন টিকতেছে না, এখানে কাজ শেষ, আমি শেরপুর চলে যাবো। আচ্ছা তো শেরপুর চলে আসছে, যাওয়ার সময় ওই আমার কাকার আরেকটা ঢাকায় থাকে ওইখানে, ওই কাছে গাজীপুরে কাজ টাজ করে, জি ওইখানে ওনার ছেলে টেলে ওগুলা সবাই নাকি দেখে গেছে, মানে দেখতে ইচ্ছা করছিল তার, সবাইকে দেখে গেছে, টাকা দিয়ে গেছে, জিনিসপত্র কিনে দিয়ে তারপর গেছে আমাদের বাড়ি ইয়েতে শেরপুরে গেছে। শেরপুরে গেটে ঢোকার আগেই বলে জনরে দেখবো, আমার জনরে আনো, মানে ছোট ভাইরে। তো গেছি, যাওয়ার পর দেখার পর দেখি কি আব্বু মানে হালকা হালকা অসুস্থ। তা আব্বু বললো যে না কিছু হয় না, আমি ওষুধ খাইছি, ডাক্তারও দেখাইছি, ডাক্তার বলছে আমার টাইফয়েড ফিরে আসছে। ও আপুর আবার টাইফয়েডের জাম থাকতো, মানে জ্বর হলে টাইফয়েডে চলে যেত। আচ্ছা আচ্ছা তো টাইফয়েড ফিরে আসছে, ওষুধ দিচ্ছে, ওষুধ খাবে। আসছে, আসার পর রাতের বেলা অনেক জ্বর। এখন ওই সময় আব্বু ছাড়া আমাদের বাসায় আর কেউ ছিল না, মানে আব্বু, আমি, আমার ছোট ভাই, আম্মু আর দাদি, আর কেউ ছিল না। কিন্তু আব্বুর যে নিউমোনিয়া হয়েছিল এটা বলে নাই। উনি শুধু মানে যে বুক আর পিঠ ব্যথা করতো, কিন্তু এই জিনিসটা আমাদের বলে নাই। আচ্ছা 2-3 দিন বেশি।
অনেক বেশি। আব্বুরে বললাম চলো ডাক্তারের কাছে যাই, এক্সরেটা করে আসি। হুম ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার এক্সরে করাইছে, করানোর পরে বলছে আব্বু চলে গেছে। আব্বু মানে খুব কাবু হয়ে গেছে, ঠান্ডায় একদম কথা বলতে পারে না। তো আমার বসায় রাখছে। তো বসায় রাখার পরে ওই এক্সরে লাইটের মধ্যে যে দেয় না, হুম দিছে। দেওয়ার পর আমার কাছে মনে হলো যে ওইখানে কিছুই দেখা যাইতেছে না, বুকে হার্ট তো দেখা যায়। তো আমি আঙ্কেল, ওই ডাক্তার আঙ্কেলটা বললাম যে আঙ্কেল এই কিন্তু কিছুই দেখা যাইতেছে না, পুরাটা কফের ঢাকা। পরে বলতেছে না ওষুধ দিলে চলে যাবো। আমাকে টাইফয়েড কয় না, টাইফয়েড কিছু না, তোমার আব্বুর হয়তো নিউমোনিয়া হয়েছে। আমি ওষুধ দিতেছি, তা 3 দিন পরে হুম আবার আসবা, আবার এসে আবার করাইতে হবে, টেস্টটা করাইতে হবে। হুম ওষুধ নিয়ে বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে রাতের বেলা আবার বেশি। বাবার জ্বর? হুম, জ্বর না, মানে আব্বু কি করতো, ওই কাশতো। জ্বর তো আছেই, কাশিটা বেশি। আর আচ্ছা। বুক মানে কাশতো যখন, তখন মনে হতো, আপনি বুঝতে পারবেন যে ভিতরে একটা কফ জাতীয় কিছু জমে আছে। আছে, হ্যাঁ হ্যাঁ, ভারী কাশি যেটাকে বলে। বাচ্চারা অনেক সময় হুম 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 নিঃশ্বাস নিলে যেরকম হয় ওরকম টাইপ। ওকে, ঘর ঘর করে যেটাকে বলে। হ্যাঁ, ঘর করতেছে না, বালিশ নিয়ে একদম উঁচা হয়ে হেলান দিয়ে বসে থাকতো, সারা রাত ঘুমাইতো না। পরের দিন আমার কাছে মনে হলো ওই ডাক্তার মানে মানে বলতে মানে সলিউশন দিতে পারতেছে না আমারে। আমার কাছে কেন জানি মনে হইলো, অন্য আরেক ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ওইখানে হঠাৎ করে বললো কি এই ভুল। আমার ভুল, ট্রিটমেন্ট ভুল? ট্রিটমেন্ট ভুল? আমি পাগল আপনি, আমি 2 দিন এই ওষুধ খাওয়াই ফেলছি আব্বুরে, হুম ট্রিটমেন্ট ভুল কিভাবে হবে? কয় আরেকটা টেস্ট করে আনো। টেস্ট করে আনলাম, সেম জিনিস, শুধু শুধু ভুল বললো। হুম তো বললো যে আমি ওষুধ দিতেছি আর ইঞ্জেকশন দিতেছি। পরের দিন ওষুধ খাওয়ার পরে আমি আর আব্বু রিক্সা দিয়ে আসতেছে, আব্বু তখন বলতেছে যে মা আমার শরীরটা একটু ভালো লাগতেছে। হুম ওই কথা শোনার পর মনে হলো যে না ঠিক আছে, ভালো লাগতেছে যেহেতু, তাহলে বাসায় যাই। বাসায় গিয়ে আব্বু রেস্ট করো, আমি মানে পড়াশোনা শুরু করতে হবো, আমার কয়দিন পরে পরীক্ষা। আচ্ছা। পরীক্ষার আর 3 মাস আছে। রাতেও একদম ভালো, মানে রাতে আমার ভাইয়ের জন্য দুধ কিনে আনলো, বাজার করলো, আমার নিয়ে আসলো। মানে আমি যা প্রাইভেট থেকে আসি, সন্ধ্যা হয়ে গেছিল, আমার নিয়ে আসলো। হুম আসার পরে হঠাৎ করে আবার বুকে কফ মানে বাড়তে থাকে, হুম বাড়তে থাকে, শরীরে পানি আসা শুরু করছে। তো আমার বলে নাই আম্মু, আমি ওই দিন আমি পড়তেছিলাম অন্য ঘরে, আমি আসলে বুঝতেই পারি নাই যে এতটা ঠান্ডায় এত কিছু হয়ে গেছে। তা আম্মুরে বলতেছে যে সে তোর মা, আমি হয়তো এবার বাঁচবো না, আমার মনে হয় এবার বাঁচানোই যাবো না, এরকম। আমি এই দিক দিয়ে প্রতিদিন মানে আমার সাথে ঝগড়া আব্বুর, যে তুমি ঢাকায় চলো, ঢাকায় চলো, ঢাকায় চলো, টাকার ব্যবস্থা হবে, মানে আমারই যুদ্ধ। কিন্তু আব্বু ঢাকায় আসতেই চায় না, যে ঢাকায় গিয়ে কি করবো, এনে তো ডাক্তার দেখাইতেছি, আমি তো বসে যাইতে পারি না, একটু ভালো হই তারপর বসে। আমাকে অ্যাম্বুলেন্স কি নাই, তুমি কি শুয়ে যাইতে পারবা না, এরকম। মানে প্রতিনিয়ত আম্মুর এটাকে বলতেছি, দাদির এটাকে বলতেছি, আব্বুর এটাকে বলতেছি। আব্বু বলে তুই পড়, তোর 2 মাস পরে পরীক্ষা, তোর এইসব চিন্তা করতে হবে না। তোমার ইন্টারমিডিয়েট পরীক্ষা তখন 2 মাস পরে? হ্যাঁ, আচ্ছা। 2 মাস পরে পরীক্ষা। তো আমি পড়তেছি, আম্মুর এই কথা বলছে রাতের বেলা, আমার মাফ করে দিও, এই কথাও বলছে। তা আম্মু বলছে যে জ্বর আসলে উল্টাপাল্টা পেঁচাল পারে অনেক সময়। ও বলছে কিচ্ছু হবো না তোমার, তুমি, আমি কালকে ঢাকায় নিয়ে চলে যাবো। আম্মু আসতে আমার কাছে যে কালকে ঢাকায় নিয়ে যাইতে হবে তোর আব্বু। আমি কই এখন কেন, আমি যে এতদিন বললাম, আজকে তো রোগ বেশি। মানে আমার কেমন জানি ভয় ঢুকে গেছে, কেউ নাই ভাইয়া এই সময়। মানে একজন ছেলে মানুষ থাকে না যে অ্যাম্বুলেন্স বুঝবো, এসব ব্যাপারে তো আমি বুঝিও না, ঢাকা কি জিনিস তখন বুঝতামই না। তো পাশে এক ভাইয়া থাকতো, ওরে বললাম যে একটু হেল্প করো ভাইয়া, আমার করো, ওই একটা অ্যাম্বুলেন্স এনে দাও। ও অনেকদিন আগে মানে ছোট থেকেই ভাইয়া ভাইয়া ডাকতাম আমরা। তো ওই বউ বললো যে অ্যাম্বুলেন্স না, আমি একটা মাইক্রো এনে দেই, পরিচিত আছে, শুয়ে যাইতে পারবো কাকা। অ্যাম্বুলেন্স আনার পরে দেখলো যে না, অক্সিজেন ছাড়া যাইতে পারবো না আব্বু। সকালে সকালে আমি গিয়ে প্রেশার মাপলাম, ভাই আমি বুঝি নাই প্রেশার কি জিনিস আছে কিনা আব্বুর শরীরে। হঠাৎ করে 3টার দিকে, মানে 3-4 রাত ঘুমাই না, সবাই ঘুমাই গেছি হঠাৎ করেই। এই বলে না কাল ঘুম একটা কথা, আমার কাছে মনে হয়েছে তাই। মানে এত ঘুমাইছি, ডাকতেছে আমি শুনতেছি না। উঠে গেছি, উঠে যাওয়ার পরে প্রেশার মাপলাম, প্রেশার আমি বুঝতেছি না, তখন আমার ভয়টা চলে আসছে। প্রেশার কেন না, আমি মানে আমার কি ভুল হইতেছে, আমি আরেকবার মাপলাম, কোনো রকম কিছু সারা শব্দ পাইতেছি না প্রেশার মাপার সময়। মানে আব্বু না, মানে আস্তে আস্তে নিতেজ হয়ে যাইতেছে।
মনে হইতেছে যে ওই রক্ত বের করে দিলে শরীর থেকে যেমন আস্তে আস্তে মানুষ ঢলে পড়ে যেমন শরীরটা ছেড়ে দেয় ওরকম। আমারে কাছে নিয়ে বলতেছে, মা এবার হয়তো আমি বাঁচবো না। তোমার বাবা এটা তোমাকে ডেকে নিয়ে বুকে যায় বলতেছে, মা এবার হয়তো আমি বাঁচবো না। তারপর তুমি কি করলা? তারপর ভাইয়া বললাম যে বাঁচবো না কেন, ঢাকায় উন্নত চিকিৎসা আছে না। তারপর ওইখানে যে মামারা থাকতো ওরা ঢাকায় বলতেছে যে আমি হাসপাতাল ঠিক করছি, তোর আয়না পর। পরে বললাম যে কিছু খাওয়াই দেই, যে না কালকে ওই আমার হাতেই ভাত খাইছে লাস্ট, আর খাইনি। পরে বললো যে না কাপড় চোপড় গুছাও, ঢাকায় চলো। বাবা বললো এটা? ঢাকায় চলো। কাপড় চোপড় গুছালাম, অ্যাম্বুলেন্স আসলো, বেরোয় পুরা বাড়িটা ঘুরে দেখছে। মানে আব্বুর ওই বাসার প্রতি খুবই মায়া ছিল, নিজের বাসা না কিন্তু খুবই মায়া ছিল। হাঁটতে পারতো এই সময়টাতে? না, ধরে নিছে আম্মু, আর ওই যে ওই ভাইয়াটা ধরে নিছে। ধরে নেওয়ার পরে অ্যাম্বুলেন্স আসার পরে মানে অ্যাম্বুলেন্সের টাকায় বলে কি এত ছোট, মানে কেমন করে যে বললো যে এত ছোট ইয়েতে আমি যাইতে পারবো, এরকম করে বলতেছি। পরে বললাম যে আপাতত ছোটটাই পাইছি, কি করবো, ময়মনসিং পর্যন্ত যাই, ওইখানে না হয় আরেকটা নিমোনিয়া। বললো ঠিক আছে চলো। উঠলো, উঠার সাথে বসার সাথে আম্মুরে ডাক দিল, সে তোমার তাড়াতাড়ি আসো। কে ডাক দিয়েছে? তোমার বাবা? আব্বু, তাড়াতাড়ি আসো। আমি আমার ভাইরে নিয়ে বাইরে দাঁড়ায় আছি। আব্বু আমার দিকে তাকায় এসে বলতেছে যে সেতুর মা তাড়াতাড়ি আসো, এরকম করে সেতুর মা তাড়াতাড়ি আসো, মানে একটা থাকে না তাড়াতাড়ি আসো। পরে আমি বললাম যে অক্সিজেন দেন, মানে অক্সিজেনটা কমে, আমার মনে হইতেছিল যে অক্সিজেন কমে যাইতেছে। অক্সিজেন দেওয়ার পর বলতেছে অক্সিজেন খুলে দিছে। ফেলে দিতে বলে আমাকে করো, বুক ধরো, আমার বুকে মালিশ করো কিছু। জাস্ট বুক ধরো করতে করতে শোয়াইছে সবাই। শোয়ানোর পরে এক নজরে আমার দিক তাকাই ছিল। মানে আমার আজও মনে হয় যে ওই চোখটা আমার দিকেই তাকায় আছে। আমার দিকে তাকাই ছিল। জন আমার সাথে ছিল, আমি হাত ধরেছিলাম। আম্মু পানি আনতে গেছে, সবাই পানি আনতে গেছে, আশেপাশে মানুষজন। জাস্ট আম্মুরে ডাক দিল, আমার দিক তাকাই থাকলো, তাকায় একটুখানি হাসছে ভাইয়া আব্বু। মানে আমার শক্তি নাম কি হইতেছে এসব, আব্বু এরকম করতেছে কেন। তাকাই দেওয়ার পরে আম্মু যখন গেল, আম্মুর হাত ধরার সাথে সাথে আব্বু মানে চোখটা বন্ধ করে ফেলছে। আমার মনে হইতেছিল যে আব্বু মনে হয় সেন্সলেস হয়ে গেছে। আমার কোনো কিছু বলার সুযোগ ছিল না, আমি দেখতেছি শুধু। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেছি। আমি তখনও মানে বুঝি নাই যে আব্বু নাই আর আমাদের মাঝে। হসপিটালে নিয়ে গেছি, ইমার্জেন্সি এতে ঢুকানো হয়েছে। ঢুকানোর পর বলেছে না, এটা তো 10 মিনিট আগে মারা গেছে উনি। ওনার নিউমোনিয়া ছিল। Can you feel the death? ছোট্ট একটা বাচ্চা যাকে ঘিরে তার স্বপ্ন, তাকে বড় করা, ওকে জাস্ট ফিল করেন। ওর বাবাকে ফিল করার দরকার নেই, বাবা মারা গেছে, ঠিক আছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, বাট ওর চোখের সামনে ওর দরিদ্র পরিবারে, চরম দরিদ্র একটা পরিবার, ওর বাবা ওর কাছে কি, মানে ওই মেমোরিটাকে জাস্ট একটু নেওয়ার চেষ্টা করেন। গল্পটা এখানেও শেষ না, গল্পটা সামনের দিকে, এবং আমি সবাইকে বারবার অনুরোধ করছি যে গল্পটা আপনারা শেষ পর্যন্ত শুনবেন। তুমি নিজেকে একটু সামলে নাও। তুমি তখন ইন্টারমিডিয়েট, তোমার কত সালে ইন্টারমিডিয়েটের ওই সময়টাতে? আমার 2018। 2018? জি, মানে তোমার বাবা মারা গেছে 2018 সালে? ও মাই গড, এটা দগদগে স্মৃতি। মাত্র 2 থেকে 3 বছর আগের গল্প। মানতেই পারি না ভাইয়া যে বাবা নাই। মাঝে মাঝে মনে হয় আছে, হয়তো শ্রীবর্দি
শেরপুর গেছে, আশেপাশে কোথাও আছে, চলে আসবে। আমি ভুলেও মনে করি না, মানে যেদিন আমি মনে করি ওই দিন মনে হয় যে আমার পুরো দুনিয়াই নাই। আমার দুনিয়ার মধ্যে যদি কেউ থাকতো তাহলে সেটা একমাত্র আমার প্রথমে বাবা, তারপরে মা, তারপর আমার ছোট ভাই। কিন্তু আমি আমার সব থেকে দামি জিনিস হারাই ফেলছি। পৃথিবীতে সব চলে যাক ভাইয়া, কিন্তু আমি বলি বাবা মা যাওয়ার আগে আগে বাচ্চারা চলে যাক, কারণ এই কষ্ট অনেক অনেক বেশি, এটা সহ্য করার মতো যে না। কষ্ট পেয়েছে সেই জানে কি কষ্ট। আমার নিজেরও বাবা নাই, আমার বাবা 2008 সালে মারা গেছেন। So, আমি তোমাকে কিছুটা হলেও রিলেট করতে পারি, কিছুটা হলেও বুঝতে পারি, বাট তোমার মতো এতটা মানে চোখের সামনে ঘটনাটা ঘটেনি, বাট সেই ঘটনাটা আরও অনেক মর্মান্তিক। যাই হোক, আমি কম্পেয়ার করছি না, বাট তোমাকে কিছুটা হলেও আমি রিলেট করতে পারি। তারপরে কি হলো? তোমার কি সময় লাগবে? একটু ব্রেক নিবা? টেক ইউর টাইম, নো প্রবলেম। একটু পানি খেয়ে নিতে পারো, পায়ের কাছে আছে, পানিটা খেয়ে নাও, গলাটা ক্লিয়ার হবে। ক্যামেরার কথা চিন্তা করো না, তুমি একদম ক্লিয়ার হয়ে নাও, রিল্যাক্স হয়ে নাও। তারপর ভাইয়া আপনাকে যদি ওই এলাকায় বলেন যে নজরুল কেমন ছিল, তখন ওরা একটাই আফসোস বলে যে আমাদের ওইখানে কেন একটা জানাজা দিল না সবাই, কেন মানে আমরা করতে পারলাম না। খুব ভালো মানুষ ছিল। হ্যাঁ, তো ওই সময় ওই বাসায় নিয়ে গেল, ওই বাসায় নিয়ে যাওয়ার পরে আমার তখন হুঁশ ছিল না, মানে আমি দুনিয়ার মধ্যে ছিলাম না। ওই 4-5 দিন যে আমার সাথে কি হয়েছে, কে আসছে কে গেছে, আমি কি করছি, আমার কিচ্ছু মনে পড়ে না। তখন পর্যন্ত তোমার পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি বলতে তোমার বাবাই। বাবা আর কেউ মা না। তখন ঘরেই কাজ করে। হ্যাঁ, আম্মু বাইরে কাজ করে না। এবং আম্মু তুমি ছোট বাচ্চা, তুমি হচ্ছে রাইট, তখন তোমার ভাইয়ের বয়স কত? 2 বছর। ও তো বুঝেও না পুরো জিনিসটা, মাত্র 2 বছর বয়স, 2 ও কি বছর বুঝবে? বয়স, মাত্র 2 বছর বয়স। আমার 2 মাস পরে ইন্টারমিডিয়েট পরীক্ষা। তোমার 2 মাস পর ইন্টারমিডিয়েট পরীক্ষা, এবং তোমার পরিবারে আয় রোজগার বলতে কেউ নাই। না, আব্বু শুধু। ভালো আছেন না? যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের অনেকেই শুকর করা উচিত না আল্লাহর কাছে, যে এদের তুলনায় আমি জানি শত শত হাজার হাজার কোটি কোটি পরিবার আছেন, কোটি কোটি সন্তান আছেন, যারা জাস্ট ফিল হার সিচুয়েশন। আপনারা অনেক ভালো আছেন, আমি নিঃসন্দেহে বলে দিতে পারি। তারপর শেরপুরে মানুষ, মানে আশেপাশে যারা ছিল তারা সবাই নাকি বলছে যে এইখানে একটা দিতে, জানাজা দেওয়ার জন্য। জানাজা দেওয়ার জন্য। সবাই মনে হয় নিয়ে চলে গেছে। বিশ্বাস করতে পারতেছিলাম না ভাইয়া, যে সকালেই তো আমার আব্বু আমার বুকে নিল, বলল। আমি দেখতেই পারতেছিলাম না, যে মানে আমি পাগল হয়ে গেছিলাম যে সাদা কাপড় কেন আব্বুর। আমার নিয়ে যায় নাই ওইদিকে। আমি বলছি যে আমার মন ভরে দেখতে দাও, আমি তো আব্বুর আর দেখতে পারবো না। আমার সরাই দিছে সবাই। এখন বলি যে আমি তো আর দেখতে পারতেছি না, কেন সরাইছিল ওই দিন। আমি কাঁদতাম, আমার ক্ষতি হইতো, কিন্তু আব্বুর আমি শেষ মন ভরে তো দেখতে পারতাম। আমি দেখতে পারি নাই, সবাই সরাই ফেলছে, একটু ধরতে নাই। একটু ধরতে গেছে, আমি ছড়াই দিছে, বলছে যে কষ্ট হবে আব্বু, কষ্ট হবে। তারপর নিয়ে চলে গেল ভাইয়া উঠায়। আমার দিশা এখনো মনে পড়ে আমার। তখন মাথায় আসতেছিল না যে সংসার কিভাবে চলবো, আমি কিভাবে পরীক্ষা, ওই কথা মাথায় আসতেছিল না। মনে আছে, মানে মামা ডাকলো, মামারা আসছে, ওই আমরা যাদের বাসায় থাকতাম, মামা, ওর ভাইয়া, আপু, ওর 2 ছেলে, 2 ছেলে না, 1 ছেলে 1 মেয়ে, আর কাকি আসছে। আসার পরে আমাদের ডাইকে নিয়ে গেছে, মানে গাড়ি দিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মামা বলল সবার সামনে যে জানা যায়, সবার সামনে বলছে যে আমাদের দায়িত্ব মামার। এখন মামা মামা এইটুকু বলছে, আমি যদি একটা ভাত খাই, আমি ভাঙ্গে অর্ধেকটা তোমাদের দিব, আমি তোমাদের ফেলে দিব না।
মানে আমাদের পরে যদি কেউ অনেক বেশি কষ্ট পেয়ে থাকে তাহলে মামা পাইছে। পরীক্ষা দেওয়া শুরু করি, আমার তো অভ্যাস ছিল ওই আব্বুকে সাথে নিয়ে পরীক্ষা দিতে যাওয়া। মানে ওই পরীক্ষার দিনের সকাল হয়তো আমার জীবনের সব থেকে খারাপ সকাল ছিল, আব্বু ছাড়া পরীক্ষা দিতে যাওয়া। মানে যেভাবে হোক নিজের সামলাই নিছি আর কি, আমরা সবাই, আম্মু আমি, জন তো বুঝেই না তখন। হঠাৎ করে মামা অসুস্থ, মামা ঢাকা থেকে গেছে, বলছে যে আমার একটা চোখের অপারেশন আছে, আমি আইসে তোমার ওই যে ভর্তির ব্যাপারে কথা বলবো, ইন্টারের পরে তুমি কি পড়বা, আমার এই কথা বলে গেছে। মামা অসুস্থ এরকম কয়দিন যাবতই শুনতেছি। আমার মনে আমি আশাও করি নাই যে এরকম একটা নিউজ শুনবো সকালবেলায়। পদার্থ পরীক্ষা আমার একদিন পরে পদার্থ পরীক্ষা। মামা তো সকালবেলা শুনি যে মামার মেয়ে আপু ফোন দিয়ে বলতেছে যে সে তো আব্বুর হার্ট তো বন্ধ হয়ে গেছে। আমাকে হার্ট বন্ধ হয় কেমনে, মামা না হসপিটালে, হার্ট কেমনে বন্ধ হবো? মানে ওরাও কান্দা অবস্থা, আমার মানে খুলে বলতে পারতেছে না। আমার পরীক্ষা চলতেছে এই সময়, ফিজিক্স পরীক্ষা, ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা। পরে 1 ঘন্টা ফোন দিয়ে বলে যে না মামা নাই, মামা মারা গেছে। কয়দিনের ব্যবধানে এরকম ঘটনা ঘটলো? 2 মাস 12 দিন 14 দিন এরকম। কোনো কোনো সময় আসলে বলার কিছু থাকে না, স্পিচলেস হওয়া ছাড়া কিছু থাকে না। আমার এই গল্পগুলো শুনে যখন একটা মানুষ নিচে কমেন্টস করেন যে ভাই আজকের পর থেকে নিজের কষ্টটা ভুলে গেছি, আজকের পর থেকে মনে হবে, মানে আজকের আগ পর্যন্ত মনে হতো যে আমি সবচেয়ে কষ্টকর, মানে কষ্টের মধ্যে আছি পৃথিবীতে, কিন্তু আজকের পরে আমার আর কোনো কষ্ট নাই, কারণ আমার থেকেও মানুষ অনেক বেশি কষ্টের মধ্যে আছে। এইটা আমার একটা অনেক বড় সাকসেস মনে হয়, যে কারণ কষ্ট দিয়ে কষ্টটাকে হিল করা, মানুষকে বোঝানো যে তুমি যে কষ্টের মধ্যে আছো তার থেকেও আল্লাহ কাউকে হয়তো অনেক বেশি কষ্টের মধ্যে রেখেছে, বা সিচুয়েশনালি সে হয়তো অনেক বেশি কষ্টের মধ্যে আছে। তো শুকর করো আল্লাহর কাছে যে তুমি তার থেকে অনেক বেশি ভালো আছো। তারপর মামা ঢাকায় মারা গেছে, তো ঢাকায় একটা জানাজা হবে, এইখানে আত্মীয় স্বজন আছে, সবাই মিলে জানাজা হবে, পরের দিন আনা হবে, মানে আমার পদার্থ পরীক্ষার সকালে, রাতে আসবে, আগের দিন রাতে আনা হবে। তো মামাকে নিয়ে আসা হলো ফ্রি, ওই যে লাশবাড়ি ফ্রিজিং গাড়ি দিয়ে। ওটা দেখে মনে হইলো যে 2টা মানুষ পর চলে গেছে। ভাইয়া এই বাসায় কেউ ফুচকিও দেয় না, মানে এই বাসায় সবাই আসতো আমার আম্মুর কাছে, কিন্তু ওই হিন্দু পাড়া বললাম, সবাই ভূত পেতে বিশ্বাসী করে, কয় যে এদিকে আসা যাবে না। ওই বাসায় আমরা থাকলাম, ইন্টার পরীক্ষা আমার শেষ হইলো। কাকি ওই মানে মামার বউ কাকি ডাকি আমি, ওনারা আসা যাওয়ার মধ্যে থাকতো। ঢাকায় আবার আপু ভাইয়া পড়তো। ওই বাসার মধ্যে আমি আম্মু জন একা। আব্বু মারা যাওয়ার পরে আমাদের দাদি আমাদের রেখে চলে গেছে। আমি বলছি যে আমাদের সাথে থাকো, আমাদের আর কেউ নাই, থাকেন, আমাদের রেখে চলে গেছে অন্য ছেলের কাছে। তো আমরা 2জন এমন পরিস্থিতিতে থাকতাম যে সন্ধ্যার সময় দরজা যে লাগাইতাম একদম সকালে খুলতাম। ওইটা মামার বানানোর নিজের বাড়ি ছিল? হ্যাঁ, ওই আব্বু যাদের সাথে কাছে চাকরি করতো, তো ওই মানে ওইটা ওই মামা? ও আচ্ছা আচ্ছা, তোমার আপন মামা না, আসলে সম্পর্কের মামা, যাদের জিনিস প্রপার্টি গুলো তোমার বাবার সাথে দেখাশোনা করতো, ওই যে গরুর উনি দায়িত্ব নিছিল তোমাদের? দায়িত্ব নিছিল, সেই লোকটাই মারা গেছে। আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম তোমার আপন মামা বোধহয়। না আপন মামা না। ওই ঘরের মধ্যে এত বড় ঘর, তোমরা একা থাকতা? হ্যাঁ, তারপর? হয়তো বাজার থাকে না, আমার ভাইয়ের দুধ থাকে না, এমনও সময় গেছে ভাইয়া যে আমাদের আলুও ছিল না ঘরে। তো টাকা পয়সা ওই সময়টাতে তোমার কোথা থেকে আসতো, সোর্স কি? ওই কাকে দিত মাঝে মাঝে আমাদের। আচ্ছা, অল্প মানে চাই থাকতে হতো কে কতটুকু দিবে। হ্যাঁ, তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে ওই সময়টাতে? পরীক্ষা শেষ হয়ে গেছে, তোমার মা প্র্যাকটিক্যাল চলতেছে তখন, মানে তোমরা সবাই তখন ঘরে বসা? ঘরে বসা সবাই, ভাই আমার ছোট না তখন, একদম ঘরে রাইট। বসা। আর শেরপুরে তেমন কোনো ইয়াও নাই, কাজের কোনো সোর্সও নাই? না, কাজের কোনো সোর্সও নেই। তো ওই মাঝে মাঝে এরকম হইতো, বাজারও থাকতো না, জনের দুধ থাকতো না, ও দুধ ছাড়া কিছু খাইতো না। তো আম্মু সিদ্ধান্ত নিল যে বাড়িতে চলে যাবে, এখানে আর থাকবে না। তো এদিক থেকে ধুম ওঠে বিয়ে, আমার বিয়ে দেয়া ধুম ওঠে। মানে সমাজে যদি পুরুষ ছাড়া মা মেয়ে থাকে, তাদের কিভাবে মানে কোণঠাসা করা যায় ভাইয়া, সব
কিছুই মানে আমাদের বলা হয়েছে, আমার আম্মুরে এমন সব ধরনের কথাবার্তা। সব ধরনের কথাবার্তা, সব ধরনের। কেউ বুঝতে চায় নাই যে আমরা কষ্টে আছি, আমাদের ঘরে বাজার নাই, অথবা আমার পড়াশোনা করার ইচ্ছা। সবাই বলতেছে বিয়ে দাও, বিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। আমার মন মানসিকতা ছোট হইতে থাকে, মানে আমি বলি আম্মু এইসব কি, আমি তো এইসব কিছু বুঝতেছি না। আম্মু বলে তুমি কোচিং করতে চলে যাও, মানে আম্মু বুদ্ধি করে বলে যে তুমি কোচিং এ যাও গা, তাহলে তোমার বিয়ের চাপটা দিব না তোমার কেউ, তুমি নার্সিং এর কোচিং করো, বিএসসি নার্সিং এর। তো বললাম যে টাকা কিভাবে দিবা? কয় তোমার আব্বুর গাছ আছে, গাছ বিক্রি করে আমি তোমার টাকা দিব। গাছ কাটছে, গাছ কাটে বিক্রি করছে, আমার এই কোচিং করতে পাঠিয়ে দিচ্ছে 3 মাসের জন্য। পাঠানোর পর আমি হঠাৎ করে কোচিং করতে থাকি। হঠাৎ করে শুনি আম্মুরে আমার আপন চাচা মারতে গেছে। কেন মারতে গেছে? ওই গাছ কাটছে। গাছ তো এটা আমার আব্বুর, তাহলে ওই কেন মারতে গেল? ওই বাড়িতে আছে, বাসায় আসা যাওয়া করতেছে, মানে ওইখানে আম্মু ভাবছিল যে একটা টিনের ঘর তুলে আমি আর আমার ছেলে থাকবো, সেই সুযোগটা হলো না। না সেই সুযোগটা হলো না। অন্যদিকে নানিদের বাসায়ও সম্ভব হইতেছে না, মামাদের অন্য মানে কথা। তো কি করলো তোমার মা? আম্মু তখন বললো যে আমি ঢাকায় চলে যাব, ঢাকায় চাকরি করব, ঢাকায় যে চাকরি করবো, তুমি পরীক্ষাটা আগে দাও, বিএসসি নার্সিং এর পরীক্ষাটা আগে দাও। আমি হোস্টেলে থাকি, হোস্টেলে থাকার সময় আম্মু চলে গেলো ঢাকায়। ঢাকায় আসলো গাজীপুরে, ঢাকায়ও না গাজীপুরে, গাজীপুর বড় বাড়ি, ওইখানে আমার এক মামা আছে। ওই মামা ঘর টর ঠিক করে দিছে, বলছে যে আপাতত 1 মাস থাকো, 1 মাস পরে সেতু যখন ইয়া হবে, যদি চান্স পায় তাহলে তো আর তোমার চাকরি করতে হবে না। পরে আমি হঠাৎ করে আমার পরীক্ষার প্রায় 1 মাস আগে আমার জ্বর। তোমার জ্বর? হ্যাঁ, অনেক জ্বর। তখন তোমার মা ঢাকাতে গাজীপুরে চলে আসছে? চলে আসছে। আমি ওই আমার যে পাশের বেডে থাকে, মানে 2 জন থাকতাম এক রুমে, ওই খেয়াল করলো যে আমার এখানে একটু ফুলা, এই জায়গাটা, ওকে, এই জায়গাটা ফুলা। আমি বলছি যে টনসিল তো এখানে থাকবে না, টনসিল থাকবে এখানে, এটা কিসের জন্য ফুলা? ভয়ই দিল যে এটা অনেক সময় যক্ষা, টিবি এই রোগ হয়। আমি বললাম এসব কিছু না, এটা হয়তো এমনি ফোলা আমার। আমি পাত্তা দেই নাই। কিন্তু ওই জ্বর আসা শুরু করলো হঠাৎ করে, প্রতিনিয়ত জ্বর, আমি পড়তে পারতেছি না, মানে এত পরিমাণে জ্বর আসতেছে আমার। ওইখানে হোস্টেলে কেউ ছিলও না আমার। তো ডাক্তার দেখালাম, ডাক্তার বললো যে টেস্ট দিল, টেস্ট দেওয়ার পরে বললো যে না এটা কিছু না, এটা অ্যালার্জির জন্য হয়েছে, আচ্ছা তোমার অ্যালার্জি বেশি। 3 নম্বরের জন্য আমি চান্স পেলাম না সরকারিতে। ময়মনসিংহে চান্স পাওয়ার কথা ছিল, পাইলাম না। গাজীপুরে চলে গেলাম আম্মুর কাছে। আম্মুর বললাম যে আম্মু জ্বর আসছিল, আমি কি করবো, আমি পড়তে পারিনি। আম্মু কিচ্ছু বললো না, যে ঠিক আছে সমস্যা নেই, পরে এইবার না আরেকবার তো সুযোগ আছে। পরে বললাম যে আমি চাকরি করি, আমি চাকরি করে পরের বার যদি চান্স না হয় আমি প্রাইভেটে পড়বো, আমার পড়তে হবো। আচ্ছা। আম্মু বললো যে তুমি চাকরি করার থেকে তুমি বাসায় পড়ো আর জনরে সামলাও, আমি চাকরি করি। মানে আম্মু এটা বললো যে তুমি যদি তখন ওই সময় ছাড়া চাকরি করো, কিসের চাকরি করবা? ওই সময় ওই যে বিভিন্ন কোম্পানি আছে না, ইউনিলিভার, তারপরে ওই যে সেলস হিসেবে, সেলস এগুলা আমি খোঁজ করছিলাম, একটা চাকরি পাইছিলামও, যেটা ওই স্কুলে যে প্রোগ্রাম হয়। বুঝতে পেরেছি আমি, হ্যাঁ। তারপর ওগুলা 15,000 টাকা বলছিল আমার। তারপর বলছিলাম যে আমি ওই চাকরিটা করি। পরে আম্মু বললো যে তুমি সারাদিন বাইরে থাকলে পড়বা কি, তুমি বরং পড়ো, তুমি পড়ো, জনের আমি চাকরি করি। হ্যাঁ, আমার ভাইও তো ছোট, জনের সামলাও, আমি চাকরি করি। ওকে। আম্মু চাকরি খোঁজা শুরু করলো, পাইলো না। 1 মাস মানে খুব কষ্ট হয়েছে ভাই আমাদের, 1 মাস চাকরি পাই নাই, ঘরওয়ালা আটকা ছিল। পরের মাসে আম্মু চাকরি পাইছে 6,000 টাকা বেতনে। কোথায়? এবা গার্মেন্টসে ঢুকলো তোমার মা? হেল্পার হিসেবে ঢুকলো। ওকে। আম্মু কিন্তু হাই প্রেশারের রোগী উনি। এই অবস্থায় এই গরমের মধ্যে ইয়া করতে হয়, পা আম্মুর ফুলে এরকম হয়ে গেছিল, মানে সারাদিন দাঁড়ায় কাজ করতে হয়। তা আমার কাছে তখন মনে হইলো যে আব্বুর জন্য কিছু করতে পারলাম না, হয়তো আম্মুর জন্য আমি কিছু করতে পারবো না, মানে আমার কাছে মনে হইতেছে। পা দেখে আমার কাছে মনে হয়েছে যে না, হয়তো এই মানুষটারও আমি শেষ করে দেবো। আব্বু সারা জীবন আমার জন্য করছে, আমি কিচ্ছু করতে পারি নাই আব্বুর জন্য। আম্মুরে বলতাম এগুলো কথা, আম্মু তুমি করো না, থাক, আমি পড়াশোনা বাদ দিই। পরে বলে যে না, পড়াশোনা বাদ দিয়া যাবে না, এত তাড়াতাড়ি হারে গেলে তুমি, আমি কি হারছি? তুমি তো আব্বু হারাইছো, আমি আরো অনেক কিছু হারাইছি,
আমি তোমার আব্বুর সাথে সাথে পুরা ফ্যামিলির মানুষজন সবাইকে হারাইছি, কেউ আমাদের পাশে নাই। এমনি 1 মাস আগে থেকে প্রতি রাতে জ্বর আসে, মানে রাত 3টা 4টা বাজে আম্মু উঠে যখন নামাজ পড়ে তখন তো শরীর দেখে না, শরীরে হাত দিয়ে দেখে, তখন আমার জ্বর, হঠাৎ করে জ্বর পরে আমি ডাক্তার দেখালাম। ডাক্তার দেখানোর পরে দেখলাম কি, আমি যখন কাশি দেই না তখন এইখানে মানে ফিল হয় যে এখানে কিছু একটা আছে। আম্মু এতদিন চাকরি করছে, ওই টাকাগুলা দিয়েই আমার ডাক্তার দেখাইতেছে, আর খাওয়া হইতেছে, ঘর ভাড়া দেওয়া হইতেছে। এই 6,000 টাকার মধ্যে? 6,000 টাকার মধ্যে। আম্মু হাইটে যায়, হাইটে আসে, এই মোটা মানে পানি এসে পড়ছে, দাঁড়ায় কাজ করে, ওইখান থেকে 300 টাকা বাঁচে, এখানে 300 টাকা বাঁচে। আবার ওই 1-2 ঘন্টা বেশি করে, ওটার জন্য এক্সট্রা টাকা পায়। এই সব মিলায় 7,000-8,000 মতো আসতো। তারপর ফিল ইট। আমি তো রাজধানীর বুকে বসে কাজ করি, আমি ঢাকা দিয়ে উদাহরণ দিই। 6, 7, 8 হাজার টাকা এটা ঢাকা শহরের কারো কারোর জন্য প্রতিদিনের পকেট মানি, বিলিভ মি। আমাদের দেশে অনেক ইন্টারেস্টিং জিনিস ভাইরাল হয়, যেমন আমি নাম মেনশন করছি না, আপনারা বুঝে নিন। এখন পর্যন্ত আমি যে যখন ভিডিওটা করছি, আমি জানি না এই ভিডিওটা আমি কবে পাবলিশ করবো, আমার চেষ্টা থাকবে খুব দ্রুত ভিডিওটা পাবলিশ করার। এখন পর্যন্ত একটা রেস্টুরেন্ট, ইলিশ নিয়ে একটা রেস্টুরেন্ট আমাদের বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল, আমি নাম মেনশন করছি না, বিভিন্ন পত্রপত্রিকাতে এসছে সেটা নিয়ে কেন ভাইরাল। হুমড়ি খেয়ে সেখানে মানুষ পড়ছে। ভাইরাল হওয়ার প্রধানতম কারণ হচ্ছে তারা নাকি বেশি পয়সা রাখছে। প্রতিদিন হুমড়ি খেয়ে সেখানে মানুষ পড়ে, বিভিন্ন ভিডিও তৈরি হচ্ছে, ভ্লগ তৈরি হচ্ছে। ওখানে গিয়ে সবাই 5,000, 7,000, 8,000, 10,000 টাকা দিয়ে মৌজ মাস্তি ফুর্তি করে আসতেছে। কোনো সমস্যা নাই, ইউ ক্যান ডু ইট, ইটস ইউর চয়েস, ইটস ইউর পার্সোনাল চয়েস। বাট আমরা যদি ফিল করতে পারি যে এই 5,000 টাকা, এই 6,000 টাকা, এটা যদি আমার রেগুলার প্র্যাকটিস না হয়, লাইক ঠিক আছে আমি বছরে একদিন গেছি, আমার একটু দেখতে ইচ্ছা হয়েছে, আমি খেতে গিয়েছি, বাস ঠিক আছে। কিন্তু এটা যদি এভাবে চিন্তা করা যায় যে এই 5-6 হাজার টাকা ইনকাম করতে গিয়ে বাংলাদেশের কোনো একটা পরিবারের অবস্থা হচ্ছে এরকম, অ্যান্ড দিস ইজ নট অনলি ফর আ সিঙ্গেল ফ্যামিলি। বিকজ আমি আসলে এখানে কি যেন নাম তোমার, সেতুকে উপস্থাপন করছি, মানে বাংলাদেশের সেতু একজন না, এরকম সেতু অনেক আছে, এরকম সেতুর মতো পরিবার অনেক আছে। তাহলে আমার মনে হয় না যে এই বিষয়গুলো নিয়ে আমাদের এত বেশি মাথা চারা দেওয়ার মতো বিষয় হবে, বা এই বিষয়গুলো নিয়ে যে এত টাকা নিচ্ছে অমুক রেস্টুরেন্ট, দরকার কি? আপনার এই টাকা নিয়ে আপনিও এক্সপেরিমেন্ট না করে এরকম একটা ফ্যামিলির পাশে দাঁড়ান না, কি দরকার? যাই হোক, আমি অন্য ট্র্যাকে চলে যাচ্ছি, আমার মনে হয় আমি ওর দিকেই যাই। সো কি হলো সেতু, তারপরে ওই নাক কান গলার ডাক্তার দেখাইলাম ইএনটি হসপিটালে, প্রাইভেট হসপিটালে। উনি প্রথমে আমাকে দেখলো, দেখার পরে টেস্ট দিল কিছু, দেওয়ার পরে বলতেছে যে 7 দিন ওষুধ দিল, 7 দিনের। 7 দিন খাওয়ার পর কোনো কিছুই হয় নাই। তারপর আবার 7 দিন পরে আবার যাইতে বলছে। যাওয়ার পরে বলে যে এটা তো তোমার করতে হবে, বায়োপসি করতে হবে। পরে বললাম যে স্যার আমার আপনার এখানে করার সামর্থ্য নাই, অনেক টাকা লাগে, আমার আব্বু নাই, আম্মু মাত্র 6,000 টাকা বেতনে চাকরি করে ওই ইএনটি হাসপাতালে। ওনাকে বললাম। পরে বললে তাহলে তুমি সোহরাওয়ার্দী যাও, ওইখানে আমি ডিপার্টমেন্ট হেড, ওইখানেই আমি করবো তোমার অপারেশন। আচ্ছা। পরে বললো যে আমি লিখে দিলাম, তুমি গিয়ে ভর্তি হও। ভালো ডাক্তার। হ্যাঁ, লিখে দিলাম, তুমি গিয়ে ভর্তি হও। পরে বললো যে পরে আমি গেলাম সোহরাওয়ার্দী। পরের দিন আম্মুরে বললাম, আম্মু তো ভয় পেয়ে গেছে যে অপারেশন কি নাকি। আমার কাছে মনে হয়েছিল মানে ওই ডাক্তার তো আমার এত সাহস দিছে যে কিছুই না, এটা 10 মিনিটের একটা অপারেশন। আমি ওই কথা দিন না মাথায় ঢুকাই নিছি, 10 মিনিটের একটা অপারেশন কি হবে, আমি একাই করতে পারবো। পরে আম্মুরে বললাম, তুমি যদি একদিন চাকরি মিস দাও, তোমার 1,000 টাকা শেষ, সংসার কেমনে চলবে? আবার তোমার যদি চাকরিও চলে যায়, এই চাকরি 1 মাস মানে কষ্ট করছো এই চাকরির জন্য, আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। তুমি থাকো, তুমি আমার টাকা দাও কিছু, আমি গিয়ে অপারেশন করায় চলে আসবো, কিচ্ছু হবে না। 4 দিন পরে রিপোর্ট আসছে বায়োপসির, মানে ওই লিম্ফ নোডটা এক জায়গায় দিয়ে আসছে, ওইখান থেকে রিপোর্ট আসছে। ওই মামা আনছে, মানে মামা। এই মামার সঙ্গে পরিচয় কিভাবে? আমার মানে মামা, আমার আপন মামা না, তাহলে আমার নানির বোনের ছেলে। রিপোর্ট আনার পরে আমাকে আগের দিন বললো না, আমি দেখলো না রিপোর্টটা, আমি তো জানি কিছুই হয়নি জিনিসটা,
ও নর্মাল রিপোর্ট আসছে, আমি খুশি, আমি বাসায় চলে যাবো, 14 দিন যাবো এইখানে। আমি খুলে যে দেখবো জিনিসটা যে হজকিন লিম্ফোমা কি, মোবাইলে সার্চ দিয়ে তো দেখবো, আমি দেখি নাই, আমি ভাবছি কিছুই না, কিন্তু নিচে কিন্তু আন্ডারলাইন করে ডাক দিয়ে দিছে। পরের দিন সকালে এসে আমার সামনে দাঁড়াইছে, আমি চোখ দেখেই বুঝে ফেলছি মামার যে ভালো না। কি জিনিস আমি ভাবছি যে যক্ষা হয়তো, টিভি যেটা বলে। আমাকে এসে বলতেছে যে নানি চলে যাক, খালা চলে যাক, তোমার পরে যাইতে হবে। পরে বললাম যে কেন, আমার কি হয়েছে, আমি চলে যাবো, পরে আবার আসমনি, কোন টেস্ট টেস্ট লাগে। তো এখন নানির সামনে আর বলতেছে না, নানিরা পাঠাই দিছে সিএনজি করে, বলে যে সে তো আমার সাথে যাবো। পাঠিয়ে দিয়ে আমার কাছে এসে বলে যে এটা তো ক্যান্সার। ওহো, মানে আমি ভাবিও নাই কেমনে, মানে পরে মাই বলল, মা তখনও জানে? আমি আমি কিছুই বলি না, আমি রিয়াকশন কিচ্ছু দিয়ে নেই, বলছি যে কাউকে বলবো না। আমি ক্যান্সার বিষয়ে মানে ধরা জানছি পড়ছে না। কতদিন আগে? বলি হলো 2019 সালে অক্টোবরের 14-15 তারিখের দিকে। এটা স্টেজ বলছিল যে কত কোন না, তখন স্টেজ বলে নাই, স্টেজ? আচ্ছা, বলছে। পরে গিয়ে তোমার তখন শুধু বায়োপসির রিপোর্টটা পাইছি যে ওইখানে হজকিন লিম্ফোমা এক ধরনের ক্যান্সার, ব্লাড ক্যান্সার। হজকিন লিম্ফোমা একটা ব্লাড ক্যান্সার। আম্মুর বলে দেওয়ার সাথে আম্মু তো হাউমাউ করে কান্না শুরু করছে। কিন্তু আমি ক্যান্সার, আমার এতটা খারাপ লাগে না যে ক্যান্সার, মানে আমি শক্ত ছিলাম যে একজনে তো শক্ত থাকতে হবে, যদি আম্মু ভেঙে পড়ে আমি কানলে কি সেই ক্যান্সার আল্লাহ আমার কাছ থেকে নিয়ে চলে যাব। ক্যান্সার হসপিটালে গেলাম, ওইখানে অনেকগুলা টেস্ট দিচ্ছে, দেওয়ার পরে টাকা পয়সা তো এত নাই, প্রায় লাখখানি টাকা লাগে ওই টেস্টগুলো করতে। আমার লেভেল আসলো 1A। মানে 1A মানে ওই যে ক্যান্সারের লেভেল আসলো 1A। এটাতে কি বোঝায়? প্রাইমারি লেভেল। একদম প্রাইমারি লেভেলে আছে? একদম প্রাইমারি লেভেল না, মানে 1A মানে একটু প্রাইমারি লেভেল থেকে একটু, কিন্তু প্রাইমারি লেভেলই ধরে ওইটা। ওকে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন তারপর? সবাই বলতেছে যে তুমি অনেক ভাগ্যবান, মানে ডাক্তাররা, যে এই ধরনের ক্যান্সার একদম শেষ পর্যায়ে আমরা পাই, কিন্তু তুমি কিভাবে বুঝছো, তুমি মনে করে আল্লাহ তোমাকে নিজের হাতে বাঁচাইছে, তুমি যদি 8টা কেমো দাও তুমি ঠিক হয়ে যাবা। আমি এই কথা শুনে খুশি হয়ে গেছি ভাইয়া, ওই দিন ক্যান্সার কিছুই না। তো কেমো দিতে প্রতিটা কেমো লাগে 15,000 টাকা, প্রতিটা কেমো 8টা, 4 সার্কেল 8টা কেমো, তার মধ্যে আরো 2টা পেট সিটি স্ক্যান, মানে কেমোর আগে একটা, কেমোর পরে একটা। কটা দিতে পারছো? আমি সবগুলো দিছি। কিভাবে দিছো? টাকা পাইলা কি ওর থেকে? ওইটাই বলি, ওই পরে আমি তো মাথায় খেয়াল আসতেছিল না কি করবো, পরে বুদ্ধি আসলো যে আমি শেরপুরে সবাইরে বলি আমার পাশে দাঁড়াবার, মানে সাহায্য চাই। ও আচ্ছা আচ্ছা, মানুষের কাছ থেকে সাহায্য। হ্যাঁ, শেরপুরে। তো শেরপুরে আমার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একটা মেসেঞ্জারে গ্রুপ খুললাম, গ্রুপ খুলে সবাই বললাম আমার এই অবস্থা, মামা মারা গেছে, বাবা মারা গেলে, এখন এই আমার এই অবস্থা, তোরা বাঁচা, যে যাই পারস আমার জন্য তোরা আগায় আয়। ওরা সবাই আগায় আসছে ভাইয়া, সবাই আসছে, ইভেন আমার যে টিচার ছিল স্যার, কালাম স্যার, উনিও আগে আসছে। আর উনি অনেক করছে, মানে আমার কেমো থেকে শুরু করে পেট সিটি স্ক্যান পর্যন্ত যাবতীয় যা খরচ ছিল শেরপুর থেকে পাঠানো হয়েছে। তারপর কেমো শেষ করলাম, লকডাউন শুরু হইলো। 2020 সালের লকডাউন নাকি 2021 সালের? 2020 সালের একদম প্রথম যে লকডাউনটা? হ্যাঁ, প্রথম লকডাউন। হ্যাঁ। কেমো যেদিন শেষ হয় ওই দিনই, খিচুনি উঠছে যেদিন, ওই দিনই লকডাউন শুরু হইলো। শুরু হওয়ার পরে আমার ডেট পিছাই গেল, মানে আমি পেট সিটি স্ক্যান করতে পারতেছি না, এই লকডাউনের মধ্যে কেউ নেয় না। 6 মাস পরে যখন একটু হইলো, তখন ওই শেরপুর থেকে আমাকে আরো 40,000 টাকা দেওয়া হলো, সবাই মিলে সংগ্রহ করে? না, স্যার দিছে, স্যার সবার কাছ থেকে চায়, মানে আছে না মানুষজন, চায় 40,000 টাকা স্যার পাঠিয়ে দিছে, বলছে তুমি পেট সিটি স্ক্যানটা করো। পেট সিটি স্ক্যানটা করার পরে আমি পিজিতে গেলাম নভেম্বরের 20 তারিখ। পিজিতে পেট সিটি স্ক্যান, আমার পেট সিটি স্ক্যান করা হলো, করার পরে 5-6 দিন পরে রেজাল্ট আসছে। আমার ক্যান্সার আবার ব্যাক করছে। বলতে মানে ক্যান্সার কেমো দেওয়ার পরে চলে যায় নাই,
আবার ব্যাক করছে, মানে আচ্ছা। ক্যান্সার আমার শরীরে এখনো আছে। আছে। হ্যাঁ, ওই ও মানে ডাক্তাররা যা বলে যে ক্যান্সার ব্যাক করছে আবার। এটা তুমি কবে জানতে পারলা? এটা ওই ডিসেম্বরের 1 তারিখে। ওকে, ওই 2020 সালের। হ্যাঁ, রিপোর্ট আসার পরে ডাক্তারের কাছে গেছি, ডাক্তার ওই 2020 সালের ডিসেম্বরে যদি জেনে থাকো তাহলে বেশি দিন হয়নি, 7 থেকে 8 মাসের ঘটনা। 7 থেকে 8 মাসের ঘটনা। তো ডাক্তার বলতেছে তোমার তো ট্রিটমেন্ট আবার শুরু করতে হবে, আর তুমি কেন রেডিয়েশন দিলা না? রেডিয়েশন দাওনি কেন? রেডিয়েশন আমাকে দিতে বলেনি। আচ্ছা, আর লকডাউন শুরু হয়েছে, আমি মানে লকডাউনের বেরোতে সময় পারোনি। ডাক্তার আবার বলছে আমি এতই অসুস্থ ছিলাম ভাইয়া যে বের হলেই করোনা হবে এরকম টাইপ। তুমি লাস্ট টেস্ট করছো কবে? আমি লাস্ট পেট সিটি স্ক্যান করার পরে এগুলা শুধু ব্লাড টেস্ট করছি, আর করা হয়নি। সেটা কবে? ব্লাড টেস্ট করছি 2 মাস আগে। আবার কালকেও আমি ব্লাড টেস্ট করছি, কিন্তু রিপোর্ট এখনো আসেনি। 2 মাস আগের রেজাল্ট কি? 2 মাস আগে এলডিএসটা অনেক বেশি। এলডিএস বলতে? এলডিএস মানে ওই আমার ক্যান্সারটা আস্তে আস্তে বাড়তেছে। এটা কি এখন 1 নম্বর স্টেজ থেকে অন্য কোন স্টেজে চলে গেছে নাকি? 2 চলে গেছে। 2 এতে চলে গেছে। লাস্ট ডায়াগনোসিসে 2 এতে এসেছে। 2 চলে গেছে, মানে পেট সিটি স্ক্যানের পরে আমাকে বলছে 2 চলে গেছে। এটা কি এখনো কিওর করা সম্ভব? এটা সবকিছু মিলিয়ে এটা ট্রিটমেন্ট করতে গেলে কি করতে হবে? এটার পয়সা করি কতটুকু প্রয়োজন, এগুলো তোমার জানা আছে? হ্যাঁ, কি বলো তো একটু। এটা আবার প্রথম থেকে শুরু করতে হবে, হ্যাঁ সেটা আমি জানি। একবার কেমো ফেল করলে ফার্স্ট থেকে শুরু করতে হয়। ফার্স্ট থেকে শুরু করতে হবে। ফার্স্ট থেকে শুরু করে আমাকে বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। আচ্ছা, সো এটা কি বাংলাদেশে সম্ভব? বাংলাদেশে সম্ভব। বাংলাদেশে শুধু ওই যে এভার কেয়ার, সিএমএইচ এগুলাতে, আর ওই হ্যাঁ এগুলাতে। কত টাকা লাগতে পারে তোমার পুরো ট্রিটমেন্টের জন্য? আমার পুরো ট্রিটমেন্টের জন্য 15 থেকে 16 লাখ টাকা। 15 থেকে 16 লক্ষ টাকা দরকার। জি। তোমাকে টেক কেয়ার করবে কে? ধরো তুমি হাসপাতালে বসে আছো, হাসপাতালে তুমি আইসিইউতে আছো, হাসপাতালে তুমি এতে আছো, তোমাকে দেখবে কে? আম্মু। আমি এখন ভাইয়া মানে একা চলতে চলতে এখন আম্মু ছাড়া আমি মানে পারি তোমার না। ভাইয়ের বয়স কত? ভাইয়ের বয়স 4 বছর। ওর মা, ওর ছোট ভাই, ওরা সবাই স্টুডিওর বাইরে আছে। আরেকজন ভাই এখানে আসছে, তাকেও আমি নিয়ে আসতে বলছি। ওর সাথে তোমার সম্পর্ক কি? উনি আমাদের যে সবাই হেল্প করছে শেরপুরে, ওই আমাদের আগে থেকেই একটা মানে কমিটি ছিল, উনিও তার গ্রুপের, সেই গ্রুপে ছিল। গ্রুপের একজন। তো উনি আমাদের শেরপুর থেকে যখন বললো যে ওনার তো কেউ নাই, কে পাশে দাঁড়াবে, কে এগুলো তখন ওই করবে? গ্রুপ থেকে, ওই কমিউনিটি তখন থেকে ওইখান থেকে এই ভাইয়া আমাকে অনেক হেল্প করছে যে আমি করব, আমি তো ঢাকায় আছি, আমার এখন চাকরিও নাই, আমার পড়াশোনা করতেছি, তো আমি যা যা করার আমি করব। সো ও তোমার সঙ্গে আছে? হ্যাঁ। কতদিন যাবত সঙ্গে আছে? কত বছর যাবত সঙ্গে আছে? ভাইয়া ট্রিটমেন্টের শুরু থেকেই। এন্ড হি ইজ হেল্পফুল। হ্যাঁ, ভাইয়া এইটুকু বলছে, আশা করা যায় না আজকাল মানে আমার মনে হয় যে আমার নিজের ভাইয়ের থেকেও বেশি। এখানে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি আপনাদেরকে একটা কথা বলি আজকে। তুমি আমার কাছে এসেছিলা কবে? একটু মনে আছে তোমার কাছে ডেট এন্ড টাইমটা? আপনার কাছে আসছিলাম আমি কতদিন হতে পারে, কয় মাস হতে পারে আনুমানিক মনে আছে? 8 থেকে 9 মাস হয়ে গেছে। 8 থেকে 9 মাস আগে আসছিলাম। আচ্ছা, এই যে ও এসছে, ও বেশ কয়েকবার এসছে, 3বার 4বার করে এখানে এসছে। কোনোবার আমি ওকে রিটার্ন দিয়েছি অল্প কিছুক্ষণ শুনে, কোনোবার আমি ব্যস্ততার কারণে সময় দিতে পারিনি। এক পর্যায়ে ওকে আমি আমার ব্যক্তিগত নাম্বার দিয়ে দিই, এটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করি। ব্যক্তিগত নাম্বার দিয়ে দিই এবং সেই ব্যক্তিগত নাম্বারে ওকে আমি বলি যে তুমি তোমার স্টোরিগুলো আমাকে ছোট ছোট করে লিখে পাঠাও, কারণ আমার ব্যক্তিগত জীবনের বাইরে আসলে আমার আসলে মানে কর্মজীবনের বাইরে আমার ব্যক্তিগত জীবন আসলে খুব সীমিত, সময় নাই আসলে। এবং ও আমাকে ওর ছবি থেকে শুরু করে বিস্তারিত, আমি যেটা আপনাদের সঙ্গে কথা বলছি এবং আমি তখন স্ক্রল করে দেখছি হোয়াটসঅ্যাপে, আমাকে ডিটেল পাঠায়। তারপরে আমি ওকে বিভিন্ন সময় দিয়েছি, কিন্তু আমি দেখা করতে পারি নাই, আমার অনুষ্ঠানে আনতে পারি নাই। বহুবারও আমি বলেছিলাম যে আমি কিন্তু পারবো না, কারণ তোমাকে লেগে থাকতে হবে, টোটাল ডকুমেন্ট দিতে হবে আমাকে, বিভিন্ন কিছু দিতে হবে, কি সব ও সব কিছু করেছে। করার পরে আজকে হচ্ছে 8ই জুন 2021 সন্ধ্যার সময় আমি যখন অনুষ্ঠানটা রেকর্ড করি এই পর্যায়ে, তখন বাজে হচ্ছে 8টা 22। আমি একটু রেখে দিব, কারণ এই গল্পটা কবে প্রচার হবে আমি জানি না। তো এই হচ্ছে অবস্থা। ইন দ্য মিন টাইম ও এলাকার চেয়ারম্যানের কাছে গেছে, আমি বলেছি চেয়ারম্যানের কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে আসতে হবে। ও চেয়ারম্যানের কাছ থেকে ভিডিও স্টেটমেন্ট নিয়ে আসছে, সেটা আমি অনুষ্ঠানের শেষে যোগ করে দিব যে ও অসুস্থ। একই সাথে ওর মা আছে, ওর মাকে আমি নিয়ে আসবো স্টুডিওতে, ওর মার কাছ থেকেও আমি একটু শুনবো। এবং যে ভাইটার কথাও বললো সে বাইরে আছে, তারও একটা স্টেটমেন্ট থাকবে, সেটা ভিডিও শেষে থাকবে। এবং ও যে কাগজপত্রগুলো নিয়ে এসছে সেগুলো সমস্ত কপি আমাদের কাছে আছে অফিসিয়ালি, এবং আমরাও চেক করেছি, যতটুকু বুঝি মেডিকেলের ভাষা সেগুলো বুঝেছি। এবং আমাদের জায়গা থেকে আমরা যেটা সবসময় বলি, অনুষ্ঠানের শুরুতে একটা ডিসক্লেমার দিয়ে দিই যে আমরা সরজমিন ইনভেস্টিগেট করি না। আমাদের জায়গা থেকে ঘরে বসে যে পরিমাণ ইনভেস্টিগেট করা সম্ভব ততটুকু আমরা করেছি। করার পরে
ওর নাম, পরিচয়, ঠিকানা যাবতীয় সহ আমরা গল্পটা এখানে উপস্থাপন করলাম। এবং এই গল্পটা এখানে উপস্থাপন আমি করেছি দুইটার কারণে। প্রথম কারণটা হচ্ছে আমরা জীবনে যারা অনেক বেশি হতাশ বিভিন্ন কিছু নিয়ে, তারা যেন এই মেয়েটার গল্পটা আজকে শুনে নেয় এবং আল্লাহর কাছে যেন হাজার শুকুর করে, যদি তারা আস্তিক হয় আল্লাহর কাছে যেন হাজার শুকুর করে যে এই মেয়েটার থেকে তারা অনেক ভালো আছে। এটা একটা রিজন, কারণ এই গল্পটা অনেককেই স্বস্তি দেবে। আর দুই, মানবিকতার জায়গা থেকে আপনার যদি মনে হয় যে এই মানুষটির পাশে আমি দাঁড়াবো, আমার অনুষ্ঠানের স্ট্রেংথের জায়গা থেকে আমি বলতে পারি উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, যে এই 15 লক্ষ টাকা এই অনাথ মেয়েটির জন্য জোগাড় করা আমার অনুষ্ঠানের রেস্টুরেন্টের জায়গা থেকে এটা কোনো ব্যাপারই না ইনশাআল্লাহ। তো আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, ওর ট্রিটমেন্টের ব্যবস্থাটা আমরা করে দিব। তাওয়াক্কাল তো আল্লাহ, এবং ওর যে গার্ড বা ওর যে দায়িত্বে যারা আছে তারা ওর দায়িত্বে থাকবে। কি হচ্ছে না হচ্ছে আমার অনুষ্ঠানে কোনো ধরনের এরকম কোনো এপিসোড গেলে আপনারা টাইম টু টাইম আপডেট পেতে থাকেন, তো সেই আপডেটও আপনারা পাবেন। এখন আমাকে দুইটা জিনিস লাগবে, তোমার বর্তমান ঠিকানা তুমি আমাকে বলো, কারণ এই ধরনের অনুষ্ঠানে সব কিছু ট্রান্সপারেন্ট হয়। বর্তমান ঠিকানা বলার আগে আমি তোমাকে, অনেকদিন ধরেই তুমি আমার হোয়াটসঅ্যাপে আছো, তোমাকে আমি অনেকভাবে জিনিসগুলো বলেছি যে এখানে যারা তোমাকে হেল্প করবে এবং যাদের কাছ থেকে তুমি হেল্প নিবা, তাদের সাথে যে কোনো ধরনের সম্পর্ক তৈরি করা সেটা সম্পূর্ণই তোমার ব্যক্তিগত। এই বিষয়ে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্ট লিমিটেড কিংবা আমি ব্যক্তিগতভাবে আমরা কোনোভাবে দায় নিব না। সেটা তুমি যখন এখানে আসো তখন একটা স্টেটমেন্ট তুমি সাইন করে এসছো এবং টিপসই দিয়ে এসছো। তোমার হাতের আঙুলটা দেখো, এটা যারা দেখবেন যে আমার এখানে যারা গল্প বলতে আসে তাদের সবার আঙুলের এই কালারটা থাকে, ভোট দেওয়ার কালার। এটা হচ্ছে যখন তারা এখানে আসলে, এগুলো বলে দিচ্ছে আজকে সব, যখন তারা এখানে বসে গল্পটা বলতে তখন তারা স্টেটমেন্টটা সাইন করে বসে। তো তুমি আজকে এখানে সমস্ত কিছু জেনে এটা বলেছো, এবং এইখানে তোমার যদি মানুষের দ্বারা উপকার হয় আলহামদুলিল্লাহ, কিন্তু অপকার হলেও সেটা তোমার, উপকার হলেও সেটা তোমার। ওই জায়গাটা সমস্তই তোমার। তোমার পরিবারের সমস্ত কিছু খুঁটিনাটি আমি এখানে উপস্থাপন করলাম একটাই কারণে, কারণ যাতে বিষয়টা ট্রান্সপারেন্ট থাকে, মানুষ যাতে অবিশ্বাসী জায়গা থেকে বিষয়টা না দেখে। তারপরেও চাইলে কেউ অবিশ্বাস করতে পারে পুরো গল্পটা, তারপরেও এই পুরো গল্পটা ভুল প্রমাণিত হতে পারে, কারণ আমি বলেই নিয়েছি যে আমি সরজমিন ইনভেস্টিগেট করিনি। সমস্ত কিছু এখানে উপস্থাপন করলাম। যদি তারা তোমাকে কেউ সাহায্য করতে চায়, তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাতে চায়, সেটা তুমি অ্যাক্সেস দিবা কি দিবা না সেটা তোমার বিষয়, কিন্তু বাড়ির ঠিকানা এখানে বলতে হবে ট্রান্সপারেন্টের জায়গাটা থেকে। তো সেই জায়গাটা থেকে সবসময় চেষ্টা করো, কারণ এখানে যারা আসেন হেল্প নেন অনেক সময় তারা ফ্রড, বাটপার, ঠকবাজ, বদমাইশ লোক, শয়তান লোকের পাল্লায় পড়ে যায়, অনেক বড় ধরনের ক্ষতির শিকার হয়। সেদিক থেকে তোমাকে সজাগ থাকতে হবে, কারণ তোমার কিন্তু অভিভাবকত্বের জায়গাটা কিন্তু অতটা স্ট্রং না। গট মাই পয়েন্ট? সেগুলো মাথায় রেখো। তোমার বর্তমান ঠিকানাটা বলো। আমার বর্তমান ঠিকানা গাজীপুর বড়বাড়ি, গাসা রোড। ওই গাসা রোডের ভিতর দিয়ে গেলে ওইখানে রিক্সাওয়ালা বা অটোদের বললে যে ফকির মার্কেট, ওইখানে ফকির মার্কেট নিয়ে যাওয়ার পরে মাতবর বাড়ি বললেই নিয়ে যাবে। তোমার ওখানে গিয়ে যদি তোমাকে কেউ কোয়ারি করতে চায়, দেখা করতে চায়, সেই সিস্টেম আছে? হ্যাঁ, আছে। তুমি কোনো বিপদে পড়বে না তো? ওকে, আলহামদুলিল্লাহ। তোমার স্থায়ী ঠিকানা কি? আমার স্থায়ী ঠিকানা ভাইডাঙ্গা। ভাইডাঙ্গা এটা কোথায়? ভাইডাঙ্গা জেলা শেরপুর, উপজেলা শ্রীবর্দী। গ্রামের নাম? গ্রামের নাম ভাইডাঙ্গা দক্ষিণপাড়া। বাবার নাম কি বললা তুমি? নজরুল ইসলাম। নজরুল ইসলাম। নজরুল ইসলাম বললেই সবাই চেনে। হ্যাঁ। তোমার ওই ভাইডাঙ্গার চেয়ারম্যানের নাম কি? মাসুদ। ওনার একটা ভিডিও স্টেটমেন্ট তুমি নিয়ে আসছো, সেটা আমি ভিডিওর সাথে যোগ করে দিব। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা এই মুহূর্তে করতে চাই। যদি আপনারা ওর পাশে দাঁড়াতে চান এবং যদি মনে করেন যে না, ওর তো আসলে কিছুই করার ছিল না, ওর বাবাকে আল্লাহ নিয়ে গেছে, ওর যে মানুষটা পাশে দাঁড়িয়েছিল, ওর বাবা যেখানে কাজ করতো, সম্পর্কে ওর মামা হয়, সেই মানুষটাকেও আল্লাহ নিয়ে গেছে, এবং এইরকম একটা মেয়ে যাকে আল্লাহ এত বড় অসুখ দিয়েছে, সেখানে আমাদের মানবিক দায়িত্বগুলো যদি আমরা পালন করতে না পারি তাহলে মানুষ্য জন্ম কেন, তাই না? তো সেই জায়গাটা থেকে যদি মনে করেন যে না, ওর জন্য আপনি দাঁড়াবেন, ওর পাশে কিছু করবেন, এই 15-16 লক্ষ টাকা কোনো ঘটনাই না, তাহলে আপনাদের জন্য আমি যোগাযোগের রাস্তা উন্মুক্ত করে দিচ্ছি। বেশ কয়েকটা ফোন নাম্বার আছে, সেগুলোতে আপনারা টাকা পাঠাতে পারবেন এবং একই সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে। আমি আগে নাম্বারগুলো বলি, তারপরে আমি আপনার সঙ্গে কথা বলবো। ওর মাকে আমি নিয়ে এসেছি। মেয়ের অবস্থা খুবই খারাপ, মেয়ের অবস্থা তো চিকিৎসাই করতে পারতেছে না। আচ্ছা, চিকিৎসাই টেনশন হয় না কখনো যে জামাইটা চলে গেল? নিজে কি করেন আপনি? কাজ কাম করেন এখন? আমি তো ওই গার্মেন্টসে কাজ করি, কাজ না করলে তো পোলাপানের পেটে ভাতই জুট পড়া। হ্যাঁ, হ্যাঁ না, চিকিৎসা করাই কেমনে, এই জন্যই মানে খুবই চিন্তিত যে মেয়েটা আমার কেমনে বাঁচাম। বাঁচানোর তো কোনো উপায় দেই না, লাখ লাখ টাকার দরকার। আচ্ছা, হ্যাঁ, মেয়েটারে বাঁচানোর জন্য আনের খোঁজ পাইছি, আনেরও না আসছি ইনশাল্লাহ। হ্যাঁ না ঠিক আছে। কথা হচ্ছে যে গল্পটা আসলে ওনাকে দিয়ে আমি বলানোর চেষ্টা করেছিলাম প্রথমে, এই সানোয়ারা বেগমকে দিয়ে, কিন্তু সামহাও এটা হয় নাই বলতে আসলে ওনার যে বলা, সেই বলাতে হয়তো অনেকে বুঝবেন না বিষয়টা, সে কারণে
ওনাকে দিয়ে আমি পারি নাই শেষ পর্যন্ত। তো কখনো মনে হয় এরকম যে এই প্রশ্নটা করাটা উচিত না, তারপর আমি করছি সিচুয়েশনটা বোঝানোর জন্য, নিজের স্বামী তো চলে গেল, জি নিজের বড় বাচ্চা, এত বছর পরে বাচ্চা আসছে, বাচ্চা আসছে, হ্যাঁ। এইটার যদি আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটে যায়, কখনো চিন্তা করেন এগুলা? চিন্তা করি না মা হয়, আমার কি আর চিন্তা কম? আমার কি আর চিন্তা কম? কোনো সময় এই মেয়েটা হারাইলে আমি জীবনে আর বাঁচবো না। এই মেয়েটা হারাইলে আমার আর বাঁচার কোনো নেই। ছোট্ট একটা ছেলে আছে, 5 বছর বয়স। এই ছেলের থুয়ে গার্মেন্টস করে যাই, গার্মেন্টস করে আসি, 2টা বাচ্চার মুখ দিয়ে আমি হইতে শান্তি পাই। কিন্তু মেয়েটা যখন কোনো সময় হারায় যায়, আমি আর বাঁচবো না, আমার বাঁচার কোনো নেই। যে এত বড় রোগটা বাপ হোক চলে গেল, মামাটাও গেল গা, তাহলে মেয়েটারও এত বড় অসুখ, তাহলে আমার কি অবস্থা বুঝেনি। তাওয়াক্কুল তু আলাল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ভিডিওর শেষে স্টেটমেন্ট থাকবে দুটো, একটা হচ্ছে ওনার এলাকার চেয়ারম্যানের স্টেটমেন্ট, উনি যে ভিডিও বার্তা পাঠিয়েছেন সেটা আমি যোগ করে দিচ্ছি, এবং একই সাথে যখন আমি আপডেটগুলো নিয়ে আসবো তখন আমি সরাসরি ওনার সঙ্গে কথা বলবো ফোনে, সেটাও থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যে যিনি ওর দায়িত্বে আছে, অভিভাবকের দায়িত্বে আছে, আমার স্টুডিওর বাইরে আছে, ওর একটা স্টেটমেন্ট আমি নিব, সেটাও আমি ভিডিওতে যোগ করে দিচ্ছি। তো সবাই আজকের মতো ভালো, খেয়ে হারিয়ে ফেলেছি। আচ্ছা, ভালো থাকেন সবাই। শেষ করছি আজকের মতো। আল্লাহর কাছে আমরা দোয়া করব, দোয়াটা প্রথমে নিজের জন্য করতে হয়, তারপরে যিনি দোয়া চান তার জন্য দোয়া করতে হয়, এটাই হচ্ছে দোয়া করার নিয়ম। তো সেই জায়গাটা থেকে আমরা সবাই সবার জন্য দোয়া করব, এই অর্থে যে আল্লাহ আমাদেরকে যেন এমন কোনো বিপদ না দেন, মনুষ্য জীবন বিপদ থাকবেই, কিন্তু এমন কোনো বিপদ যেন না দেন যেই বিপদে অন্তত বিপদ থেকে উত্তরানোর উপায় কি সেটা যেন সেটা যদি আমরা খুঁজে না পাই, মানে এমন কোনো বিপদ তিনি যাতে না দেন যে যেই বিপদ থেকে আমরা উতরাতে না পারি, তিনি যেন সেই সহায়তা দিয়ে দেন, আমরা যেন আস্থা না হারাই, নিশ্চয়ই আল্লাহ ভালো কিছু দেবে। এবং একই সাথে এটাও বলতে চাই, আজকে সেতু এখানে এসছে, আপনার বাড়ির আশেপাশে হয়তো এরকম অনেক সেতু আছে, তারা আসতে পারেনি, তাদের পাশে আপনি দাঁড়ান, এবং যদি আপনি অনুভব করেন যে এই সেতুর জায়গায় আপনিও থাকতে পারেন যে কোনো মুহূর্তে, তাহলে আপনি অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন, এই অনুভবটা করাটা জরুরি। অনেক ভালো থাকুন, আজকের মতো শেষ করছি। তাওয়াক্কাল তু আল্লাহ, একটা ভালো আপডেট নিয়ে যেন ফিরে আসতে পারি, এই আশা রেখে শেষ করছি। অনেক ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, যেটা আমি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে যেই ব্যক্তিটি মূলত শেরপুরের কমিউনিটি থেকে ওনার দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন যাবৎ, তিনি হচ্ছেন এই মুহূর্তে ভিডিওতে, এবং তার স্টেটমেন্ট আমি নিয়ে রাখতেছি, এটা আমি ভিডিওতে যোগ করে দিব, যে উনি আসলে যেহেতু ওনার অভিভাবক বলতে কেউ নাই এই মুহূর্তে সেতুর, সেই অর্থে ইনি এক ধরনের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করতেছেন, দেখভাল করতেছেন, যার কথা আপনারা ভিডিওতে সেতুর মুখ থেকে শুনেছেন। ভাই, আপনার পরিচয়টা আগে দেন, বিস্তারিত পরিচয়। আমার নাম মোহাম্মদ আখতারুজ্জামান। হুম। আমি সেতু যখন বিপদে পড়ে, সেটা আমরা জানি, কিন্তু কোথায় থাকছেন, কি করছেন, এটা আমি পরিচয়টা আগে দেন। মিরপুর বাংলা কলেজে কেমিস্ট্রি থেকে অনার্স কমপ্লিট করেছি। হ্যাঁ, বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর। আচ্ছা, তো সেতুকে আপনি চেনেন কতদিন যাবত? আমি ও অসুস্থ যখন হয়েছে, ওই থেকে এর আগ থেকে আমি একটু চিনি, আচ্ছা, মানে ঠিক 15-20 দিন বা 1 মাস আগ থেকে এইভাবে চিনি। শেরপুরের যে কমিউনিটিটা ওকে জি, হেল্প ওই করেছে, তার মধ্যে থেকে আপনাকে জি, অ্যাসাইন জি, করা হয়েছে যে ওর জি, দায়িত্বটা জি, দেখার জন্য। জি, জি, তার মানে এই কমিউনিটিটাও আপনাকে চেনে। জি, জি, সবাই ওকে। চেনে আমাকে। লক্ষ্মীপুর কোথায় বাড়ি আপনার? লক্ষ্মীপুর রামগতি, রামগতি থানা বা গ্রামের নাম এগুলো একটু বলেন। যে বড়খিড়ি ইউনিয়ন আমার গ্রাম, 8 নং ওয়ার্ড, 8 নং 8 নং ইউনিয়ন। 8 নং ইউনিয়ন। জি। বাবার নাম? বাবার নাম আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। মাশাআল্লাহ। তো আমরা যে কাজটা আজকে করলাম, এই কাজের পরে জনগণের যে সাহায্য ওর জন্য আসবে, বা যারা ওকে ট্রিটমেন্টের জন্য ওকে হেল্প করবে, এই যাবতীয় সাহায্য এবং ওর টেক কেয়ার করা, এটা কি আপনি স্বেচ্ছায় ওর জি, দায়িত্ব আমি নিচ্ছেন? স্বেচ্ছায় নিয়েছি, স্বেচ্ছায়। তার মানে আমরা মানে আমি আপনাকে পাবো ওর পাশে জি, ভবিষ্যতে, জি, সবসময়। ইনশাআল্লাহ। কেন করছেন? কোনো স্বেচ্ছায় করছি, মানে কোনো সেটা তো লাভবান করছেন, না। বাট ভিতরের প্রেশারটা মানে কি? আমি নিজে একজন ছোটবেলা থেকে অসুস্থ ছিলাম। ও, আসলে আমার ওপেন হার্ট সার্জারি হয়েছে। ও, মানে আমি যখন ওর বাবা নেই, এই কথাটা শুনেছি যে কেউ নেই, সেই থেকে আমি অনেক আপ্লুত হয়েছি ওর প্রতি। জি, এবং আমি নিজেকে প্রস্তুত করেছি যে ওর যতদিন ও সুস্থ হবে, হুম। ততদিন ওর আমি সব হেল্প করে যাব। ইনশাআল্লাহ। তো আমরা আছি সবাই মিলে ওর পাশে, দেখা যাক কি হয় না হয়। জি। আপনাদের মতো মানুষ থাকলে আমরা অনেক সাহস পাবো। আমি আপনার অনুমতিক্রমে এই ভিডিওটা, যেটা আপনার স্টেটমেন্ট নিলাম, সেটাও আমি ভিডিওর সঙ্গে যোগ করতে চাই, জি, এটা জি, প্রচার করতে চাই। জি, আপনার কোনো জি। সমস্যা নেই তো? না, আমার কোনো সমস্যা নেই। জি, থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমি মোহাম্মদ মাসুদ রানা, চেয়ারম্যান 2 নং রানী শিমুল পাইলট ইউনিয়ন পরিষদ, শ্রীবর্দী দিশেরপুর। সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আমার পাশে যে মেয়েটি বসে আছে ওর নাম রেশমা আক্তার সেতু। সে অত্যন্ত মেধাবী ছাত্রী। অতীব দুঃখের বিষয়, সে খুব গরিব ঘরের সন্তান। তার পিতা নজরুল ইসলাম আমার ইউনিয়নের